ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইয়েলি দেখতে পায় জিন ইয়াওয়ের পোশাক নেওয়ার জন্য এসেছে। সে জিজ্ঞেস করে, রাজকুমার কবে আসবে? তোমার গায়ে থেকে এত ওষুধের গন্ধ কেন আসছে? জিন বলে সে কিছুদিন পরেই চলে আসবে। ইয়েলি তাকে দেখতে যেতে চাইলে জিন বলে, ম্যাডাম আপনি বাড়িতেই থাকুন, তার আসার সময় হলে সে নিজেই চলে আসবে। এই বলে সে চলে যায়। ইয়েলির মনে পড়ে যায় ইয়াও তাকে বলেছিল, এখন থেকে আমি সব সময় তোমার সাথে আছি, ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন আমি কখনো তোমাকে একা থাকতে দেব না। এগুলো ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। অন্যদিকে মহারাজ একটা আদেশনামা লেখে, যেখানে বলা হয়েছে মার্কিউস মুইয়ান রাজ্যের সঙ্গে বেইমানি করেছে, তাই তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। সাথে তার পরিবার সহ তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিয়ান তার বাবার বডি নিয়ে রাজ্য থেকে বেরিয়ে যায়। এরপর ইয়াও অফিসে ছিল। তখন তাদের বাটলার এসে বলে, বড় ম্যাডাম আপনার বড় ভাইয়ের কবরে পরশুদিন সম্মান জানানোর জন্য যাবে, আপনি কি যাবেন? ইয়াও বলে দেয় সে যাবে। বাটলার বলে, রাজকুমার আপনি বাড়িতে কবে যাবেন? যতই কাজ থাক, তাই বলে বাড়ি থেকে তো আর দূরে থাকা যায় না। ম্যাডাম না খেয়ে একদম শুকিয়ে গেছে। ইয়াও বলে, সময় হলেই যাব। এরপর সে তার বড় ভাবির সঙ্গে তার বড় ভাইয়ের কবরে সম্মান জানাতে আসে। র্যান বলতে থাকে, ওয়েন আমরা তোমাকে দেখতে এসেছি, আর তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। ওই রাজ আদেশনামা পাওয়া গেছে, আমাদের পরিবারের নাম, আমাদের সেনাদের নাম ক্লিয়ার হয়েছে, তুমি এখন শান্তিতে থাকতে পারো। এরপর ইয়াও একা বসেছিল। তখন র্যান এসে বলে, তোমার সঙ্গে কি ইয়েলির ঝগড়া হয়েছে? ওর বাবার বাড়ির সঙ্গে ওর সম্পর্ক ভালো না, তুমিও যদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে ও থাকবে কি করে? আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স খুব কম ছিল। তোমার ভাইয়া প্রায় সময় মিলিটারিতে পড়ে থাকতো, যখন বাড়িতে থাকতো তখন বেশি আমার সঙ্গে কথা বলতো না। আমি আমার মায়ের কাছে গিয়ে কান্না করে বলি আমি ডিভোর্স চাই। এর মধ্যেই বাড়িতে বিপদ দেখা দেয়, তোমার ভাইয়া জেলে চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে দুনিয়া ছেড়েই চলে যায়। এর কিছুদিন পর আমি তার একটা চিঠি পাই, সেটা ছিল ডিভোর্স লেটার। ইয়াও বলে, ভাইয়া আসলে আপনাকে নিজের সঙ্গে জড়াতে চাইনি। র্যান বলে, আমি জানি, তখনই আমি বুঝতে পেরেছি আসলে সে আমাকে ভালোবাসতো। তাই তোমাকেও আমি বলবো, কিছু কথা সময় থাকতে বলে দিতে হয়। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ যাই হয় কথা বলে মিটিয়ে নাও। এই বলে সে চলে যায়। এরপর দেখা যায় ইয়েলি আজ আবার গল্প শুনতে এসেছে। লোকটি বলে, আমরা সানলাং এবং তার স্ত্রী ম্যাংয়ের গল্প বলছিলাম। সানলাং বাধ্য হয়ে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, তবে ম্যাংয়ের পরিবার আবারও তাকে বিয়ে দিতে চায়। এই কথা শুনে সানলাং তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু তখন তার মা তাকে পুরো সত্যিটা বলে। পুরো সত্যি জেনে সানলাং পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কারণ যেই মেয়েকে সে এত ভালোবাসতো তার পরিবারের কারণেই সানলাংয়ের বাবার মৃত্যু হয়েছিল। এটা শুনে সে আর ম্যাংকে বাঁচাতে যায় না। অন্যদিকে ম্যাং অন্য কাউকে বিয়ে করবে না, তাই সে নিজেই নিজের জীবন নিয়ে নেয়। এই খবর যখন আবার সানলাং জানতে পারে, সে নিজেকে সামলাতে পারে না, স্ট্রোক করে সেও মারা যায়। আর এভাবেই অতীতের কারণে একটা সুন্দর ভালোবাসা শেষ হয়ে যায়। ইয়েলি বুঝে যায় তাদের সম্পর্কও শেষ হয়ে যাবে। সে সেখান থেকে উঠে বাড়িতে আসলে দাসী বলে, রাজকুমার ফিরে এসেছে। ইয়েলি ইয়াওয়ের কাছে এসে বলে, তুমি কি ঠিক করে ঘুমাওনি? ইয়াও বলে, মুইয়ান মারা গেছে। শেষ সময় সে আমাকে একটা কথা বলে, সেটা তোমার মায়ের ব্যাপারে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি আমাকে সত্যি বলবে? সে বলে, হ্যাঁ তুমি জিজ্ঞেস করো। ইয়াও বলে, তোমার মা আমার ভাইয়ের কাছ থেকে রাজ আদেশনামা নিয়ে গিয়েছিল? ইয়েলি বলে, হ্যাঁ, সে চেয়েছিল তাকে বাঁচাতে, কারণ রাজ আদেশনামা অন্য কারো হাতে পড়লে তাতে আরো খারাপ হতো। কিন্তু মা বুঝতে পারেনি তার পরিবারই তার সঙ্গে বেইমানি করবে। ইয়াও বলে, আর এই সব কিছুই তুমি শুরু থেকেই জানতে, তাহলে তুমি আমাকে কেন বলনি? সে বলে, আমি ভয় পেয়েছি। তুমি যদি পুরোটা জানতে পারো তাহলে তুমি আমাকে বের করে দেবে। আমি তোমার ভাইকে, আমার মাকে কথা দিয়েছি, তোমাদের বাড়ির নাম আমি ক্লিয়ার করব, সৈন্যদের উপর থেকে রাজদ্রোহী ট্যাগ তুলে ফেলবো, তোমার পা সুস্থ করব, মায়ের ঋণ আমি পরিশোধ করব। ইয়াও কান্না করে বলে, ঋণ পরিশোধ? সে বলে, ওই একটা ঘটনার কারণে আমার পরিবার নষ্ট হয়ে গেছে। 30,000 সৈন্যদের পরিবারও আমার মতোই শেষ হয়ে গেছে। তাদের পক্ষ থেকে আমি জানি না আমি তোমাকে কি বলবো, তবে আমার নিজের জন্য আমি তোমাকে বলতে পারি, ধন্যবাদ। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার মতো একটা পঙ্গুকে আবারও জীবনের আলো দেখানোর জন্য। তুমি আমার জীবনে এসেছো, তাতে আমি অনেক খুশি, তবে ভালোবাসার নামে দয়া আমি আর চাই না। ইয়েলি তাকে না বলতে চায়, তবে সে থেমে যায়। ইয়াও একটা বক্স থেকে ওই কাগজটা বের করে। সে বলে, এই কাগজে করেই একদিন তুমি আমাকে পিঠা দিয়েছিলে, ওই পিঠা খেয়েই জেলখানায় আমি অনেক দিন বেঁচেছিলাম। আমি কাগজটাকে ফেলে দিতে পারিনি, তবে এখন সে সেটাতে আগুন লাগিয়ে দেয়। এরপর বলে, তোমার ঋণ পরিশোধ হয়ে গেছে,
তোমাকে আর জোর করে আমার সঙ্গে থাকতে হবে না। এই বলে সে চলে যায়। পাশের ঘরে বসে সে ডিভোর্স লেটার লেখে। অন্যদিকে ইয়েলি ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছিল না। রাতের বেলা ডিভোর্স লেটার সাথে নিয়ে ইয়েলি বসেছিল। তখন ইয়েলির ছোটবেলা এসে বলে, এখানে কত অন্ধকার, আমি দরজাটা খুলে দিই। ইয়েলি বলে, আমি কি পাগল হয়ে গেছি? সে বলে, তুমি এই কথা কেন বলছো? ইয়েলি বলে, একমাত্র পাগলরাই নিজেকেই নিজে দেখে। ছোট ইয়েলি বলে, তুমি একা কি করে বাঁচবে? সুয়াংকে তোমার সাথে রাখো। ইয়েলি বলে, সুয়াং ওর বাবার বাড়িতে চলে গেছে। ছোট ইয়েলি বলে, সে তোমার কথা শুনে আবার ফিরে এসেছে। ইয়েলি এরপর অনেকক্ষণ কান্না করে। সকালবেলা সে নিজের কিছু জিনিসপত্র আর ওই ঘন্টাটা নিয়ে নেয়। যখন সে গেটের সামনে আসে তখন সে সামনে সুয়াং আর মাস্টার ঝুঁকে দেখতে পায়। এরপর ইয়েলি গাড়িতে চড়ে বসে। রাস্তায় সে নিজের দোকানের সামনে দাঁড়ালে ঝুয়াংকে দেখতে পায়। মাস্টার ঝু বলে, নেমে কথা বলে আসো। সে বলে, লাগবে না। সে নিজের ঘন্টা আর কবুতরটা দেখছিল। এরপর লিশান একাডেমির উদ্দেশ্যে গাড়ি চালাতে বলে। এদিকে ম্যাজিস্ট্রেট অফিসে আজ সবাই অনেক খুশি ছিল, কারণ তারা জানতো রাজ্য থেকে মার্কিউস মুইয়ান নামে খুবই খারাপ একজন বিদায় হয়ে গেছে। একটু পর ইয়াও রাজ আদেশনামা নিয়ে সেখানে আসে, যেখানে মহারাজ সবাইকে প্রমোশন দিয়েছে এবং বেতন বাড়িয়ে দিয়েছে। সবাই এতে ভীষণ খুশি ছিল। ইয়াও তারপর তাদেরকে থামতে বলে আর যার যার কাজ করতে বলে। ইয়াওয়ের এরকম অবস্থা দেখে জিনের একদমই ভালো লাগছিল না, তার কান্না চলে আসছিল। রাতের বেলা ঝ্যাং বলে সবাই মিলে মিনিউ টাওয়ারে একটা পার্টির আয়োজন করেছে, কিন্তু ইয়াও বলে দেয় সে সেখানে যাবে না। কিন্তু রাতের বেলা সে ওই পার্টিতে যায়। সেখানে সে অনেক ড্রিঙ্ক করে। জিন অনেক কষ্টে তাকে বাড়িতে নিয়ে আসে। ইয়াওয়ের তখন ইয়েলির কথা মনে পড়তে থাকে। সে কতগুলো হাঁসের রোস্ট কিনে এনে ইয়েলির ঘরে আসে। সে বলে, ইয়েলি তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কতগুলো চিনির দানাও এনেছি। সে চিনির বক্স খুঁজতে গিয়ে ইয়েলির কতগুলো বক্স ফেলে দেয়। এরপর চিনির দানাগুলো একটা বক্সে সুন্দর করে রাখে। পরে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা দাসী তাকে ঘুম থেকে ওঠায়। ইয়াও তখন নিজের পায়ের নিচে একটা চিঠি পায়, যেই চিঠির ওপরে স্যুপের দাগ লেগেছিল। তার মনে পড়ে যায় একদিন তার হাত থেকেই স্যুপ পড়েছিল, কিন্তু সেই চিঠি এখনো এখানে কি করছে। এরপর সে দেখতে পায় সেখানে অনেকগুলো চিঠি রয়েছে। ইয়েলি আসার পর থেকে যত চিঠি লিখেছে, কোনো চিঠি সে লিশান পর্বতে পাঠায়নি। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে সবগুলো চিঠি নিয়ে দৌড়ে তাড়াতাড়ি জুয়াংয়ের কাছে আসে আর বলে ইয়েলির সঙ্গে তার একজন সিনিয়র কাজ করত, নাম বিন, সে কোথায় আছে? জুয়াং বিনের ঠিকানা দিয়ে দেয়। ইয়াও দৌড়ে দৌড়ে বিনের কাছে আসে। সে বলে, আপনি কি বিন, ইয়েলির সিনিয়র? আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে এসেছি। ইয়েলি সবসময় ওর মাস্টারদের জন্য চিঠি লিখত, কিন্তু একটা চিঠিও সেখানে পাঠায়নি। আপনি কি বলতে পারেন এর কারণ কি? বিন বলে, ইয়েলি কোথায়? ইয়াও বলে, সে চলে গেছে। বিন বলে, কেন গেছে? কোথায় গেছে? তুমি ওকে বের করে দিয়েছো? ইয়াও, ইয়েলি এখানে আসার পর থেকে তোমাকে সুস্থ করার জন্য কি না করেছে, আর তুমি সুস্থ হয়ে প্রথম কাজটা কি করলে? ওকে বের করে দিলে। ওকে ওই নির্জন লিশান পর্বতে একা থাকার জন্য পাঠিয়ে দিলে। ইয়াও বলে, একা মানে? সেখানে কি হয়েছে? বিন বলে, তুমি তো আগেই আন্দাজ করতে পেরেছো, না হলে তো তুমি আমার কাছে আসতে না। তুমি দিনরাত ইয়েলির সঙ্গে থেকেছো। তুমি কি সুয়াংয়ের কথা জানো না? তুমি কি জানো না ও যে অসুস্থ? এরপর সে চলে আসার সময় তার কানে বিনের কথা ভাসছিল, যে তুমি ভুলে গেছো তুমি ওকে কি কথা দিয়েছিলে, যা কিছুই হয়ে যাক না কেন তুমি কখনো ওকে ছাড়বে না। ইয়াও এরপর ঘরে এসে ইয়েলির কথা ভাবতে থাকে। সে তার গতকালকে আনা চিনির দানাগুলো দেখে কান্না করতে শুরু করে। পরদিন সকালে জিন ইয়াওয়ের কাছে এসে একদম হতবাক হয়ে যায়। একটু পর রেন ইয়াওকে দেখে দৌড়ে তার কাছে যায়। সে বলে, তোমার কি হয়েছে? আসলে এক রাতের মধ্যেই ইয়াওয়ের সব চুল সাদা হয়ে গেছে। রেন বলে, ভাবি, আমাকে কিছুদিনের জন্য লিশান পর্বতে যেতে হবে। তার ভাবি বলে, তুমি কি ইয়েলিকে ফিরিয়ে আনতে যাচ্ছ? সে বলে, হ্যাঁ। তার ভাবি বলে, কিন্তু তুমি কিভাবে যাবে? সেটা তো সিল করা। ইয়াও বলে, আমি মহারাজের কাছে গিয়ে অনুমতি আনবো, যে কোনো মূল্যে আমাকে সেখানে যেতেই হবে। এরপর সে বেরিয়ে যায়। এরপর সে মহারাজের কাছে গেলে মহারাজ বলে, ভাইয়া তোমার কি হয়েছে? ইয়াও বলে, আমার বাবা আর বড় ভাইয়ের অল্প বয়সে চুল পেকে গিয়েছিল, তাই এটা নিয়ে আপনি ভয় পাবেন না। আমি আপনার কাছে যে জন্য এসেছি সেটা হলো, কিছুদিন আগে আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়। রাগে সে লিশান একাডেমিতে ফিরে গেছে। লিশান একাডেমি সিল আছে, সে তো ফিরে যেতে পারবে, কিন্তু আমি তো তাকে ফিরিয়ে আনতে যেতে পারছি না। তাই মহারাজ আমাকে সেখানে যাওয়ার একটা অনুমতি দিয়ে দিন। এর সাথে আমি ম্যাজিস্ট্রেটের চাকরিও ছেড়ে দিচ্ছি। ম্যাজিস্ট্রেট হিসেবে আপনি ঝ্যাংকে দায়িত্ব দিয়ে দিতে পারেন। এরপর মহারাজ তার মায়ের সঙ্গে কথা বলছিল। সে বলে, আপনি জানেন কয়েকদিনের মাথায়
ইয়াও ভাইয়ার সব চুল সাদা হয়ে গেছে। সে বলছে তার স্ত্রীর সঙ্গে নাকি তার ঝামেলা হয়েছে, এখন সে লিশান একাডেমিতে যেতে চাইছে। আমার কেমন যেন সন্দেহ লাগছে। তার মা বলে তাকে অনুমতি দিয়ে দাও, আর আমাদের কয়েকজন লোক তার সঙ্গে দিয়ে দাও। এরপর পরদিন তারা সবাই যখন লিশান পর্বতের উদ্দেশ্যে রওনা হয়, তখন রাস্তায় তারা খাবার খেতে দাঁড়ায়, কিন্তু শুনছি এখানকার পাহাড়ি খাবার খেতে পারে না। ইয়াও তার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। এরপর সবাই লিশান পর্বতের গেটের সামনে আসলে সৈনিকরা বলতে থাকে রাজমাতার আদেশ, বাইরের কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে পারবে না। শুনছি তাকে সিল দেখিয়ে বলে আমাদেরকে রাজমাতাই পাঠিয়েছে, সে লিশান একাডেমির লোকেদের জন্য উপহার পাঠিয়েছে। পরে সবাই লিশান একাডেমির মেইন গেটে আসে, তবে কেউ তাদেরকে রিসিভ করতে আসে না। ইয়াও দরজা খুলে ভেতরে গেলে দেখা যায় চারদিকে অনেক ময়লা পড়ে আছে। ইয়াও দৌড়ে দৌড়ে ইয়েলিকে খুঁজছিল, তবে তারা সেখানে কাউকেই দেখতে পায় না। হঠাৎ ইয়াও ইয়েলির ঘন্টাটা দেখতে পায়। জিন এসে বলে ম্যাডাম ভেতরে আছে। ইয়াও ভেতরে গিয়ে ইয়েলিকে ডাক দিলে ইয়েলি তার কাছে এসে বলে তোমার চুলের কি হয়েছে। ইয়াও তাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে। সে একেবারে কান্নায় ভেঙে পড়ে। এরপর এরা দুজন একসঙ্গে বাইরে আসে। শুনছি বলে ম্যাডাম আপনাদের এখানে আমি একজনকেও দেখতে পারছি না। আপনার নানা অন্যান্য মাস্টাররা কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসলো না, তারা কোথায়? ইয়েলি বলে তারা এখানে নেই, তারা ফসল আনতে গেছে। শুনছি বলে ফসল কোথায় হয়? ইয়েলি বলে পেছন দিকে ধান খেতে ধান হয়, সকল মাস্টাররা আর সিনিয়ররা সেগুলোই আনতে গেছে, সন্ধ্যার আগেই তারা ফিরে আসবে। শুনছি বলে আমি রাস্তায় কিছু খেতে পারিনি, আপনাদের এখানে খাবার কিছু হবে? ইয়েলি বলে আপনি রান্নাঘরে গিয়ে দেখতে পারেন, লাকড়ি আপনাকে নিজেই জোগাড় করতে হবে। সে রান্নাঘর দেখিয়ে দেয়। রান্নাঘরে গিয়ে এদের মাথা ঘুরে যায়, মনে হয় যেন বহুদিন ধরে এখানে কোনো রান্না হয় না। একজন কতগুলো পোকা ধরা চাল নিয়ে আসে। একজন সেনা এসে বলে আমি সারা একাডেমি খুঁজে ফেলেছি, এখানে একটা মানুষও নেই। শুনছি বলে তার মানে কি সবাই পালিয়ে গেছে? তুমি এখনই পেছন দিকের ধান খেতে যাও, দেখো সত্যিই সেখানে কেউ আছে কিনা। অন্যদিকে ইয়েলি ইয়াওকে বসতে দেয়। ইয়াও দেখতে পায় ইয়েলির জানালা ভাঙা, ব্ল্যাঙ্কেটে অনেকগুলো জোড়াতালি দেয়া, খাটে অনেকগুলো পাথর দিয়ে ঠেক দেয়া। ইয়েলি এসে তাকে একটা ফল খেতে দেয়। ইয়াও তখন কান্না শুরু করে। সে বলে আগের ঘটনায় তোমার কোনো দোষ নেই, আমার তোমার সঙ্গে এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি, আমি খুব খারাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো। ইয়েলিও তখন কান্না করতে শুরু করে। এরপর তারা বাইরে আসলে শুনছি বলে ম্যাডাম আপনি সত্যি করে বলবেন লিশান একাডেমির অন্যান্য লোকেরা কোথায় আছে? ইয়েলি বলে আমি তো একটু আগেই বললাম। সে বলে ম্যাডাম আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করছেন? এই পুরো একাডেমিতে আপনি ছাড়া আর কেউ নেই, এবং দেখে মনে হচ্ছে এখানে গত কয়েক বছর ধরে কেউ থাকে না। আপনি যে ধান ক্ষেতের কথা বলেছেন সেখানে ফসল তো দূরে থাক, কোনো কিছুই নেই। ইয়েলির তখন পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সে বলে কেউ নেই মানে? সে হঠাৎ দৌড়াতে শুরু করে, তার পেছন পেছন সবাই দৌড়ে যায়। ইয়েলি একেবারে ধান খেতে চলে আসে। শুনছি বলে ম্যাডাম আপনি দৌড়ে এসে এখানে কি দেখবেন? এখানে গত 3-4 বছরে কেউ হাতই দেয়নি। ইয়াও চিৎকার করে তাকে চুপ করতে বলে। ইয়েলি তখন ভয় পেতে শুরু করে। ভয়ে সে নিজেই নিজের হাত কামড়াচ্ছিল। এতে আমরা বুঝতে পারি সে যে বলেছিল তার হাতে বানরের কামড়ের দাগ রয়েছে, হয়তো সেগুলো তার নিজেরই কামড় ছিল। এরপরেই সে অজ্ঞান হয়ে পরের সিনে ইয়াও তার পাশে বসেছিল। জিন ইয়াওকে বাইরে ডেকে বলে ইউনুক শুনছি তার লোকজন সহ রাজপ্রাসাদে ফিরে গেছে। ইয়াও বলে তারা এখানকার বিষয়টা রিপোর্ট করবে, তাই তুমি এই চিঠিটা নিয়ে মহারাজের কাছে যাও। এখানে সিন কাট হয়ে যায়। সকালবেলা ইয়াওয়ের ঘুম ভাঙলে সে দেখতে পায় ইয়েলি সেখানে নেই। সে তার নাম ধরে ডাকতে ডাকতে দৌড়ে বাইরে এসে দেখতে পায় ইয়েলি ফিরে এসেছে। ইয়াও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়েলি বলে আমি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে গিয়েছিলাম, আমি বাঁশের কোরাল আনতে গিয়েছিলাম, তবে তোমার ভাগ্য অনেক ভালো যে আমি কিছু মাশরুমও পেয়েছি। এরপর সে একা একা রান্না করছিল। ইয়াও তাকে সাহায্য করার জন্য কয়েকটা বাটি ধুয়ে দিতে চায়, তবে তখন সে দেখতে পায় বাটিগুলোর গায়ে ধুলা পড়ে আছে। শুধুমাত্র একজনের খাবারের বাটি সেখানে পরিষ্কার আছে। এরপর রান্না শেষে তারা একসঙ্গে খাবার খেতে বসে। ইয়েলি বলে নিশ্চয়ই তোমার কাছে খেতে ভীষণ ফ্যাকাশে লাগছে তাই না? কি করব বলো, এখানে কোনো মশলা নেই, লবণ জোগাড় করতে হলেও অনেক কষ্ট করতে হয়। কিন্তু তোমার চুলের কি হয়েছে? তুমি কখন এখানে এসেছো? কাল রাতে আমি ঘুমিয়ে পড়লে? ইয়াও অবাক হয়ে বলে তোমার গতকালকের কথা কিছুই মনে নেই? সে বলে গতকাল কি হয়েছে? ইয়াও বুঝতে পারে ইয়েলির মেন্টাল কন্ডিশন এখন একদমই ঠিক নেই। সে আবারও কান্না করতে শুরু করে। ইয়েলি বলে তুমি যখন এসেছিলে তখন আমাকে ডাকলে না কেন?
ইয়াও বলে আমি ভয় পেয়েছি, তুমি যদি রেগে যাও। ইয়েলি বলে আমি কবে তোমার উপর রাগ করেছি? সে বলে কিন্তু আমি আমার নিজের উপর রেগে আছি। ইয়েলি বলে সন্ধ্যাবেলা নানা এবং মাস্টাররা সবাই ফিরে আসবে, তখন আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এরপর তারা একসঙ্গে খাবারের বাটিগুলো ধুয়ে রাখে। ইয়েলি বলে আমার এখনো অনেক কাজ বাকি আছে। সে গিয়ে একটা বইয়ের কপি করতে শুরু করে। ইয়াও বলে তুমি এই কাজ প্রতিদিন করো? সে বলে আমাদের তো লিখেই বইয়ের কপি বানাতে হয়, মাস্টাররা এখন বয়স্ক হয়ে গেছে, তাদের এখন আর লেখালেখি ভালো লাগে না, এই কাজ আমি আর সিনিয়ররা মিলেই করি। তবে সিনিয়ররাও অনেক অলস হয়ে গেছে, দেখো একটা বই এখনো তাদের অর্ধেক কপি করা হয়নি, তাই আমাকেই বেশি কাজ করতে হয়। এরপর ইয়েলি ওপর থেকে একটা বই নামাতে চাইলে ইয়াও সেটা নামিয়ে দেয়। তখন তার নজর পড়ে একটা হুইল চেয়ারের নকশার ওপর। সামনে গেলেই সে দেখতে পায় সেখানে অর্ধেক বানানো অবস্থায় একটা হুইল চেয়ার পড়ে আছে। ইয়াও কল্পনা করে কিভাবে ইয়েলি একা একা এটা বানিয়েছে, কিভাবে সে একা একা ইয়াওয়ের চিকিৎসার জন্য প্র্যাকটিস করেছে। তখনই ইয়েলি সেখানে চলে আসে। সে বলে আমি তোমার ভাইয়াকে কথা দিয়েছিলাম তোমার পা আমি ঠিক করব, কিন্তু আমি জানতাম না তোমার আঘাত আসলে কেমন, তাই যত ধরনের পায়ের ড্যামেজের চিকিৎসা আছে আমি সবগুলোই শিখেছি। এটা আমি একটা বইয়ে দেখেছিলাম, ভেবেছিলাম তোমার জন্য একটা বানিয়ে নিয়ে যাব, তবে গিয়ে দেখলাম তোমার একটা আছে আর এটার চাইতেও ভালো। ইয়াও বলে এসব দেখে মনে হচ্ছে আমি সত্যিই অনেক খারাপ, তুমি আমার জন্য কি না করেছো, অথচ আমি আমার একটা ওয়াদাও পালন করিনি, আমি তোমার জন্য কিছুই করিনি। এরপর ইয়াও একা বাইরে আসে। তখন সে কয়েকটা বানরের মূর্তি দেখতে পায়। সে বুঝতে পারে এখানে এমনিতে কোনো বানর থাকে না, শুধুমাত্র এই মূর্তিগুলো দেখেই ইয়েলি ভয় পায়। অন্যদিকে ফ্যাং আবার সেই জায়গায় এসেছে যেই জায়গায় লিমনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। রাতের বেলা সে ওই ক্যাম্পেই আশ্রয় নেয়। সেখানকার লোকেরা জিজ্ঞেস করে মাস্টার আপনি এখানে কেন এসেছেন? সে বলে আমি ব্যবসার জন্য এসেছি। তারা বলে হ্যাঁ, এখন তো দুই রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক, এগুলো সব হয়েছে আমাদের রাজকুমারী লিমনের জন্য। সে আমাদের রাজ্যের মানুষের জন্য ওই ট্রাইবে বিয়ে করে, এরপর থেকে সেই জনগোষ্ঠী আমাদের উপর অত্যাচার বন্ধ করে দেয়। আজ আমরা যেমনই আছি রাজকুমারীর জন্যই আছি, তাই তো আমরা তার জন্য একটা মূর্তিও বানিয়েছি। ফ্যাং মূর্তির কাছে গিয়ে ভাবতে থাকে লিঙ্গুন যেন তার পছন্দের ফুল গাছ হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে ইয়েলি ইয়াওকে ডাকে। এরপর সে বলতে থাকে নানা, মাস্টার এবং সিনিয়ররা, ওর নাম ইয়াও, ও একজন রাজকুমার আর আমার স্বামী। ইয়াও একদম চুপ করে থাকে, কারণ সেখানে কেউই ছিল না। এরপর আমাদেরকে ইয়েলির চোখে সেই দৃশ্য দেখানো হয় যেখানে আসলে সবাই উপস্থিত ছিল। ইয়েলি এক এক করে সবার পরিচয় দেয়। এই হলো আমার নানা মাস্টার শু, যে এই লিশান একাডেমির প্রধান শিক্ষক। এই হলো মাস্টার হেলাই, মূলত সে একজন ডাক্তার, তোমার পা ঠিক হওয়ার পেছনে তার অবদান অসীম। এই হলো মাস্টার ঝু, একজন সোয়ার্ড মাস্টার। এভাবেই সে এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেয়। এরপর ইয়েলি বলতে থাকে আপনারা প্রথম যখন আমার বিয়ের কথা শুনেছিলেন অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, আমিও প্রথম ভয় পেয়েছি, তবে আমি সত্যিই ভালো আছি, ইয়াও অনেক ভালো মানুষ। এরপর ইয়াও উঠে নিজের পরিচয় দিয়ে বলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমি ইয়েলিকে ভালো রাখবো, আমি আমার জীবন দিয়ে হলেও ইয়েলিকে ভালো রাখবো, আপনারা একদম চিন্তা করবেন না। তারা দুজনেই ওয়াইন খেয়ে নেয়। ইয়েলি কল্পনা করে সবাই বলছে ইয়াও অনেক ভালো মানুষ, তুমি তার সঙ্গে ভালোভাবে থেকো, ইয়াওকে আমাদের খুব পছন্দ হয়েছে। ইয়েলি এরপর ঘুমিয়ে পড়ে। পরে মাঝরাতে ইয়াও একটা ল্যাম্প নিয়ে বাইরে যায় দেখার জন্য। কিছু দূর সামনে গেলে সে একসাথে অনেকগুলো কবর দেখতে পায়। একটার সামনে লেখা ছিল মাস্টার শু, মানে ইয়েলির নানা, আরেকটায় মাস্টার ঝু, এভাবেই প্রত্যেকটার সামনে নাম লেখা ছিল। এরপর সে সেখানে একটা খালি কবর পায় যার সামনে নাম লেখা ছিল ইয়েলির। পরে ইয়াও ঘরে ফিরে আসে। ইয়েলি বলে তুমি কোথায় গিয়েছিলে, বাইরে অনেক বানর রয়েছে। ইয়াও বলে জানো, আমি আসলে মরতে অনেক ভয় পাই। আগে যখন ট্রেনিং নিতাম তখন আমি নিজেকে বলতাম আমি কোনো কিছুতে ভয় পাই না, কিন্তু যখন আমি যুদ্ধে যাই তখন আমার অনেক ভয় লাগছিল, ভয়ে আমি আমার হাত পা নাড়াতে পারছিলাম না। কিন্তু এখন আর আমি ভয় পাই না, এখন তুমি আছো আমার সাথে, আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। ইয়েলি বলে আমিও সবসময় তোমার সাথে থাকবো। পরদিন সকালে ইয়েলি উঠে দেখে ইয়াও অনেকগুলো কাঠ কেটে এনেছে। ইয়াও নিজের রান্না করা কিছু খাবারও ইয়েলিকে খেতে দেয়। এরপর ইয়েলির ঘরের জানালা ঠিক করে দেয়, তার খাট ঠিক করে দেয়। পরে তারা একসঙ্গে বাইরে আসে মাশরুম কুড়ানোর জন্য। রাতের বেলা তারা একসঙ্গে বসে চাঁদ দেখছিল। ইয়েলি বলে আমি তোমাকে বলেছিলাম না আমাদের এখানে চাঁদ আরো বেশি সুন্দর,
এরপরই সে ঘুমিয়ে পড়ে। ইয়াও তাকে কোলে করে নিয়ে ঘরে আসে। অন্যদিকে আমাদেরকে ফ্যাংকে দেখানো হয়। সে এখন যে জায়গাটায় ছিল এর নাম হলো সুইসুপাস। মূলত এটা দাচু রাজ্য এবং চাংবেই রাজ্যের সংযোগ স্থল। তারা একসঙ্গে খাবার খেতে বসলে সেখানে মিনসিকে দেখতে পায়। মিনসি বলে, আপনি হঠাৎ এখানে? ফ্যাং বলে, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে এখানে এসেছি। মিনসি বলে, আপনি কাকে ভালোবাসেন? আমি তো এই বিষয়ে আজ প্রথম জানলাম। ফ্যাং বলে, চাংবেই রাজ্যের রাজকুমারী। রাজ্যবাসী তাকে ভুলতে পারেনি, আর আমিও তাকে কোনোদিন ভুলতে পারবো না। তুমি কি জুদির খবর জানো? তার কিরকম শাস্তি হয়েছে বলতে পারো? মিনসি ইতস্তত করে বলে, আমি সঠিক জানি না, হয়তো মৃত্যুদণ্ডই হয়েছে। এরপর আমাদেরকে রাজপ্রাসাদ দেখানো হয়। শুনশি রিপোর্ট করছিল যে হয়তো লিশান একাডেমির সবাই পালিয়ে গেছে, কারণ সেখানে শুধুমাত্র ইয়েলি ছাড়া আর কেউ নেই। বাকিরা কোথায় গেছে ইয়েলি সেটা ঠিক করে বলতেও পারছে না। তখনই মহারাজ ইয়াওয়ের চিঠি নিয়ে সেখানে আসে। সে বলে, ইয়াও ভাইয়া চিঠি পাঠিয়েছে। সেখানে সে লিখেছে লিশান একাডেমিতে নাকি একমাত্র ইয়েলি ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই একটা অসুখে মারা গেছে। রাজমাতা তখনই ম্যাজিস্ট্রেট ইয়াংকে লিশান একাডেমিতে যেতে বলে এবং সেখানকার পরিস্থিতি ভালো মতো জেনে আসতে বলে। এরপর দেখা যায় ইয়াও ইয়েলির জন্য একটা চেয়ার বানিয়েছে যাতে সে আরাম করে বসে চাঁদ দেখতে পারে। তবে তখনই তারা বাইরে সেনাদের সানাইয়ের শব্দ শুনতে পায়। দেখা যায় ইয়াং লোকজন সহ লিশান একাডেমিতে এসেছে। একটু পর ইয়েলি ইয়াওকে জিজ্ঞেস করে বাইরে কি হয়েছে। সে বলে ইয়াং এসেছে, সে লিশান একাডেমির সবাইকে সম্মান জানাতে এসেছে। এরপর সে বলে, আজ তো তোমার আর কোনো কাজ নেই, ভোরের দিকে আমার সঙ্গে সূর্যোদয় দেখতে যাবে? সে রাজি হয়ে যায়। এরপর ভোরবেলা তারা এক জায়গায় আসে সূর্য উদয় দেখার জন্য। ইয়েলি বলে, আমরা অনেক আগেই চলে এসেছি। ইয়াও বলে, তুমি আকাশে কি দেখতে পাচ্ছ? সে বলে, কিছুই না, খালি অন্ধকার। ইয়াও বলে, না, সেখানে আরো অনেক কিছু আছে, তারা আছে, উজ্জ্বল মেঘ রয়েছে। তুমি কিছুই দেখতে পারছো না কারণ তুমি দেখতে চাইছো না। চলো আমি তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাই। তোমার কি আমার বলা ওই দিনের কথা মনে আছে? যাই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার সাথে আছি, তাই তুমি একটুও ভয় পাবে না। এরপর সে ইয়েলিকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। ইয়েলি তখন বানরের মূর্তির ভেতর থেকে বানর দেখতে পায়। তার মনে পড়ে তার নানা বলেছিল এই রাস্তায় অনেক বানর রয়েছে, তাই এখানে তুমি আর আসবে না। ইয়েলি অনেক ভয় পাচ্ছিল, তবে ইয়াও তাকে জড়িয়ে ধরে এগিয়ে নিয়ে যেতে থাকে। এরপর তারা ওইসব কবরের সামনে আসে। এগুলো দেখে ইয়েলি পুরনো কথা মনে পড়ে যায়। সে সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করে। তখন দেখানো হয় ওই বছর ইয়েলি বন থেকে অনেকগুলো ওষুধ নিয়ে এসে তাদের এক মাস্টারকে দেয়। ওই মাস্টার বলে, আরো ওষুধ আছে? সে বলে, না, যা ছিল আমরা সব নিয়ে এসেছি। ওই মাস্টার তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ ভেতরে সবাই অসুস্থ। এর মধ্যেই একজন এসে বলে, প্রধান মাস্টার অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। ইয়েলি দৌড়ে তার নানার কাছে যায়। তার নানা বলে, তুমি চলে যাও, তুমি আমাদের মাঝখানে থেকো না। ইয়েলি বলে, আমি নিচে যাচ্ছি, আমাকে আরো ওষুধ আনতেই হবে। সে অনেক জোরে দৌড়াতে শুরু করে, তবে তার সিনিয়ররা তাকে ধরে ফেলে। তারা তাকে এনে এক ঘরে বন্দি করে দেয়। তার সিনিয়ররা বলতে থাকে, বিদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আমাদের মাস্টাররা লিশান একাডেমি সিল করে দিয়েছে। ওই গুয়োজিন তার লোকজন দিয়ে আমাদের পুরো লিশান একাডেমি ঘেরাও করে রেখেছে, যাতে আমরা বাইরের কোনো সুযোগ সুবিধা না পাই। এখন যদি তুমি তাদের কাছে গিয়ে ওষুধের জন্য রিকোয়েস্ট করতে থাকো, তাহলে আমাদের মাস্টারদের সম্মান কোথায় থাকবে? আমাদেরকে তো বিদ্রোহীদের কাছেই নত হতে হলো। ইয়েলি বলে, যদি জীবন না থাকে সম্মান দিয়ে কি করব? সিনিয়র, তুমি বুঝতেই পারছো না, আমাদের কাছে ওষুধ নেই। তার সিনিয়র বলে, তুমি চিন্তা করো না, এই মহামারী কেটে যাবে। এরপর তারা দরজায় তালা দিয়ে চলে যায়। তবে তারা সবাই অসুস্থ ছিল। একটু পর সেখানে সুয়াং আসে। সে বলে, মাস্টার হেলাই আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। ইয়েলি বলে, তুমি এখনই নিচে যাও, সেখানকার সৈনিকদের গিয়ে বলো আমাদের লিশান একাডেমির অবস্থা ভালো না, তারা যেন আমাদেরকে বাইরে যেতে দেয়। সুয়াং বাইরে যেতে চায়, তবে সে নিজেই অসুস্থতার কারণে পড়ে যায়। ইয়েলি তখন জানালা ভেঙে সেখান থেকে বের হয়। সে তাড়াতাড়ি ভেতরে আসে, তবে ভেতরের অবস্থা দেখে তার রুহু কেঁপে ওঠে। মাস্টার হেলাইয়ের তখনও জ্ঞান ছিল। সে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপর সেও মারা যায়। ইয়েলি তার মাস্টারদের ডাকতে থাকে। এরপর সে তার নানার কাছে যায়, আর গিয়ে দেখে তার নানাও অলরেডি মারা গেছে। ইয়েলি কষ্ট আর অসহায়ত্বের জন্য চিৎকার করে কাঁদতে থাকে, তবে তার কান্না শোনার মতো কেউ এখানে বেঁচে ছিল না। এরপর ইয়েলি একটা একটা করে বডি লিশান একাডেমির পেছনে নিয়ে যায়। সেখানে সে একটা একটা করে কবর খুঁড়ে তাদের নাম লিখে সবাইকে দাফন করে। এভাবেই 2 দিন কেটে যায়। ইয়েলি সেখানেই বসে থাকে। এরপর সে কিছু একটা ভেবে নিজের জন্য একটা কবর খুঁড়ে পরে সেখানে শুয়ে পড়ে।
কষ্ট আর ভয়ে সে কান্না করতে শুরু করে, নিজের হাত কামড়াতে শুরু করে। তখন হঠাৎ তুষার পড়তে থাকে। তখন সে আরো কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। ওই সময় সে দেখতে পায় তার নানা তাকে বলছে, নিচে শুয়ে আছো কেন, তোমার ঠান্ডা লেগে যাবে। ইয়েলি উঠে পড়ে। এরপর সে তার নানার সঙ্গে আসছিল। তার নানা বলে, এই জায়গায় অনেক বানর আছে, তুমি আর কখনো এই জায়গায় এসো না। ইয়েলি বলে, ঠিক আছে, আমি এখন থেকে ভেতরেই থাকবো, এখানে আর আসবো না। তখন সে সামনে সবাইকে দেখতে পায়। তারা বলতে থাকে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তো তোমাকে খুঁজছিলাম। ইয়েলি তাদের সঙ্গে ভেতরে যেতে শুরু করে। তবে সত্যিটা ছিল সে আসলে একাই ছিল। এই সব কিছু মনে করে ইয়েলি এখন পর্যন্ত কান্না করছিল। তখনই সেখানে অনেক রোদ চলে আসে। ইয়াও তার কাছে এসে বলে, সূর্য উঠে গেছে। ইয়েলি তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আমরা সুইসু পাশের একটা বাড়িতে জিনলিকে দেখতে পাই। দেখা যায় এখানেও তুষার পড়ছিল। মিনসি এক জায়গায় বসেছিল। তখন তার ভাই তার জন্য একটা শীতের জামা নিয়ে আসে। মিনসি বলে, চলো ভাইয়া, আমরা চলে যাই। এরপর সে বলে, আমি জানি তুমি কি জবাব দেবে। আমিও আগে এটাই ভাবতাম, আমি এই জীবন ছেড়ে কোথায় যাব। তবে পরে আমি ইয়েলিকে দেখতে পাই। ওর সঙ্গে থেকে, ওর দোকানে থেকে আমি বুঝতে পেরেছি একটা সাধারণ জীবন কত সুন্দর। সকালে উঠে দোকান পরিষ্কার করা, সবার সঙ্গে নাস্তা করা, কাস্টমার দেখা, জিনিস নিয়ে দামাদামি করা, আর রাত হলে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়া। এটা খুব সুন্দর একটা জীবন। মিংইউ বলে, তুমি তাহলে চলে যাও। সে বলে, আমি চলে যাব? তুমি এখানে কার জন্য থাকবে? জুদের জন্য? আমি তোমাকে কতদিন বলেছি, ও প্রতিশোধের নাম করে কত সাধারণ নিষ্পাপ মানুষদের মেরেছে। ভাইয়া, প্রতিশোধ ও চায়, আমরা চাই না। মিংইউ কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তাহলে আমরা দুজন একসাথে এখান থেকে চলে যাব। এদিকে একজন পেইন্টার জিনলিকে এখানকার ডিফেন্স ম্যানশনের ম্যাপের ছবি এঁকে দেয়। একটু পর জিনলি তার ঘরের বাইরে বসে সে তার বাজাতে শুরু করে। আর ওদিকে তার সেনারা ডিফেন্স ম্যানশনে ঢুকে সেখানকার সৈন্যদের মেরে এই শহরের জেনারেল শিয়ংকে মেরে ফেলে। এরপর পরদিন সকালে ইয়াং লিশান একাডেমির সকল পরিস্থিতি দেখতে পায়। এই অবস্থা দেখে তার ভীষণ খারাপ লাগে। সে সাথে সাথে রাজমাতাকে এর রিপোর্ট পাঠিয়ে দেয়, যেখানে লেখা ছিল লিশান একাডেমিতে এক মহামারীতে শুধুমাত্র ইয়েলি বাদে বাকি 46 জন মানুষ একসাথে মারা গেছে। মহারাজ এই কথা শোনার পর বলে, এটা কি করে হতে পারে? সেখানে তো একজন বিখ্যাত ডাক্তার হেলাই ছিল। লিদুও নামে একজন মন্ত্রী বলে, লিশান একাডেমি সিল হয়ে যাওয়ার পর বাইরের সঙ্গে তাদের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাদের সেখানে খাবার আর পানি ঠিক মতো ছিল না, তাহলে ওষুধপত্র আসবে কোত্থেকে? আর যেহেতু লিশান একাডেমি সিল অবস্থায় ছিল, তাই রোগ ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। এরপর তারা কথা বলতে বলতে ভেতরে আসে। মন্ত্রী লিদুও বলে, মহারাজ, লিশান একাডেমির সবাই শুধুমাত্র রাজমাতাকে সিংহাসনে বসা থেকে আটকানোর জন্য নিজেদেরকে বন্দী করে ফেলেছিল। রাজমাতার কাছে নত না হওয়ার জন্য তারা তাদের খারাপ পরিস্থিতির কথা কাউকে জানায়নি। রাজ্যবাসী এটা জানার পর রাজমাতার উপরে অনেক ক্ষিপ্ত হয়ে যাবে, এমনকি আপনার বিচারের উপরেও তারা সন্দেহ করবে। তাই মহারাজ, এবার রাজমাতার ক্ষমতা সম্পূর্ণভাবে আপনার হাতে দিয়ে দেওয়া উচিত। যদি সে ক্ষমতা না দিতে চায়, তাহলেই বুঝতে পারবেন তার উদ্দেশ্য এখনো আগের মতোই রয়েছে। পরদিন দেখা যায় সত্যিই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজমাতার নামে বিভিন্ন রিপোর্ট এসেছে। প্রথমে এগুলো শুনে রাজমাতা অনেক রেগে যায়। মন্ত্রীরা সবাই বলতে থাকে, এখন ক্ষমতা সম্পূর্ণভাবে মহারাজের হাতে দিয়ে দেওয়া উচিত। রাজমাতার এবার বিশ্রামে চলে যাওয়া উচিত। রাজা তাদের সবাইকে থামতে বলে। সে তার মাকে বলে, আপনি যেহেতু অসুস্থ, কিছুদিন আপনি নিজের প্যালেসে থাকুন। রাজমাতা স্পষ্ট বুঝে যায় তার ছেলেও চায় সে যেন ক্ষমতা ছেড়ে দেয়। সে তখন মন্ত্রীদের জিজ্ঞেস করে, আপনারা কি সত্যিই চান আমি ক্ষমতা ছেড়ে দিই? তারা সবাই একই কথা বলে। এদিকে ইয়েলিরা বাড়িতে ফিরে এসেছে। সে তার শেষ পাতার পুতুল হাতে নিয়ে বসেছিল। ইয়াও তাকে একটা শীতের পোশাক পরিয়ে দেয়। সে বলে, এটা কি? ইয়েলি বলে, এটা আমার সিক্রেট। আমি লিশান থেকে আসার সময় 4টা বানিয়ে এনেছিলাম। চাংফু, ইয়ে পরিবার, মুইয়ান, আরেকটা হলো। ইয়াও বলে, রাজমাতা? সে বলে, হ্যাঁ, সকল অন্যায়ের পেছনে সে রয়েছে। সবাই শাস্তি পেয়েছে, তবে সে এখনো কোনো দাগ ছাড়া, কোনো কলঙ্ক ছাড়া সবার উপরে রাজত্ব করছে। এখানে সিন কাট হয়ে যায়। রাতের বেলা রাজমাতা ঘুমাচ্ছিল। তখন সে স্বপ্নে দেখে সে ওয়েনজো আর চীনের সঙ্গে কথা বলছে। ওয়েনজো বলে, তুমি তো আমাকে বলেছিলে জেনারেল ওয়েনের কাছ থেকে রাজ আদেশ নিয়ে আসতে, তাহলে তুমি তাকে বাঁচাবে, কিন্তু তুমি তো তাকে শেষ করে ফেললে। চীন বলে, আপু, তোমার রাস্তায় যেই এসেছে তুমি তাকেই সরিয়ে দিয়েছো, এবার কাকে সরাবে? রাজমাতা পরে বলতে থাকে, আমার নাম গুওজিন, আমি লিশান একাডেমির একজন ছাত্র। ছোটবেলা থেকেই আমি পুরুষের সঙ্গে সমান তালে চলেছি, কিন্তু এরপর আমার বিয়ে হয়ে যায়। আমাকে বলা হয় 4 দেয়ালের মাঝে বেঁচে থাকতে। আমি এই জীবন মেনে নিতে পারিনি।
আমি ক্ষমতা হাতে নেওয়ার জন্য সবকিছু করতে পারি। এতে যদি আমাকে রক্তের নদীর উপর দিয়ে যেতে হয় আমি তাতেও রাজি আছি। দেখানো হয় সেই মুইয়ানকে দিয়ে ইস্টার্ন প্যালেসে আগুন লাগিয়েছে, জিনলির সঙ্গে আসা সবাইকে মেরে ফেলেছে। লিশান একাডেমির স্কলারদের চাংফুকে দিয়ে আগুন দিয়ে মেরে ফেলেছে। লিশান একাডেমি রাজ সেনাদের দিয়ে চারদিক থেকে বন্দি করে দিয়েছে। রাজ আদেশনামা লুকিয়ে ফেলার জন্য জেনারেল ওয়েনের মৃত্যু হয়েছে। ইয়াও শুধু শুধু জেল খেটেছে। এরপর রাজমাতা সুনশিকে বলে, তুমি কি জানো ওয়েনজোকে কোথায় সমাধি করা হয়েছে? কয়েকজন লোক নিয়ে আমাকে সেখানে নিয়ে চলো। মানে সে আসলে তাকে সম্মান জানাতে যাবে। অন্যদিকে মহারাজ ঘোষণা করে দেয় লিশান একাডেমির যে সকল লোকেরা এত কষ্ট করেছে তাদেরকে সম্মানীয় উপাধি দিতে। যারা এখনো বেঁচে আছে এবং এতগুলো বছরে অনেক কষ্ট করেছে তাদের সবাইকে উচ্চ মর্যাদায় চাকরি দিতে। দেখা যায় ঝুয়াংকেও রাজ পাঠশালা থেকে চাকরি দেওয়া হয়েছে। এদিকে বাড়িতে সবাই ভাবছিল এখন তারা ইয়েলির দোকানের জন্য কাকে ম্যানেজার বানাবে। ইয়াও এসে ইয়েলিকে বলে, এত চিন্তা করো না, একটা ভালো লোক অবশ্যই পেয়ে যাব। তখনই তাং বলে ওঠে, ম্যাডাম এই লোকটার চেহারা তো অনেক সুন্দর, এর নাম জিসাও। তারা তার অন্যান্য গুণাবলী পড়ে দেখে যে সে এই দোকানের ম্যানেজার হওয়ার জন্য একদম পারফেক্ট। এরপর সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। তখন ইয়াও বলে, জিসাও নামে ওই লোককে দোকানে রাখতে পারবে না, সে বিভিন্ন উল্টোপাল্টা কারণ দেখায়। তার ভাবি বলে, ইয়েলি বলতো সে দেখতে কেমন? ইয়েলি বলে, ছবিতে তো দেখতে অনেক হ্যান্ডসাম। তারা বুঝে যায় আসলে হ্যান্ডসাম হওয়ার কারণেই ইয়াও ওই লোককে ইয়েলির দোকানে ম্যানেজার হিসেবে দেখতে চাইছে না। এরপর ইয়েলি ইয়াওকে বলে দেয় সে তার কাকার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ইয়াও তাকে ওষুধ খেতে বলে আর তাড়াতাড়ি চলে আসতে বলে। সেখানে গেলে ইয়েলি দেখতে পায় ইং এসেছে। তার কাকা বলতে থাকে, ইং অনেক লোককে ধার দিয়েছে, কেউ টাকা ফিরিয়ে দেয়নি। ইং বলে, আমি কি করে জানবো যে এখানকার লোকেরা এত খারাপ? ইয়েলি বলে, তোমাদেরও তো কয়েকটা দোকান রয়েছে, তোমার যদি অন্য কাজ না থাকে তাহলে তুমি দোকানগুলো সামলাতে পারো। ইং এরপর তাকে একটা উপহার দেয়। সে বলে, তুমি এত বছর লিশান পর্বতে একা ছিলে, এই কথা আমি জানতে পেরেছি। এরপর থেকে তোমার স্বামীর সঙ্গে ঝগড়া হয় তাহলে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে দেখে রাখবো। তার এই কথায় ইয়েলি ভীষণ খুশি হয়ে যায়। ইয়াও বড় একটা মাছ ধরে বাড়িতে এসে দাসীকে জিজ্ঞেস করে, ইয়েলি কোথায়? দাসী বলে, সে এখনো আসেনি। দোকানে জিসাও নামের ওই লোককে ম্যানেজার হিসেবে রাখা হয়েছে, তাকে ম্যাডাম কাজ বুঝিয়ে দিচ্ছে। ইয়াও ভীষণ অবাক হয়ে যায় যে ইয়েলি ওই লোককেই কাজ রেখেছে। রাতে ইয়েলি বাড়িতে আসলে দাসী বলে, রাজকুমার আপনার জন্য গোসলখানায় অপেক্ষা করছে। ইয়েলি সেখানে গেলে কাউকে না দেখলে চলে যেতে চায়। তখন ইয়াও কাশতে শুরু করলে ইয়েলি তাকে দেখতে পায়। সে তখন বলতে শুরু করে যে সে জিসাওকেই কাজে রেখেছে, কারণ ব্যবসার জন্য চালাক মানুষেরই প্রয়োজন। ইয়াও বলে, কিন্তু তুমি এজন্য আজ ওষুধ মিস করেছো, আর কখনোই এমন করবে না। পরদিন রাজপ্রাসাদ দেখানো হয়। একজন মন্ত্রী মহারাজকে বলে, সুইসু পাসে হঠাৎ করে জেনারেল শিয়ংকে কেউ মেরে ফেলেছে, তাই মহারাজ আপনার উচিত খুব শীঘ্রই একজন দক্ষ লোককে সেখানে পাঠানো। মহারাজ বলে, আপনারা আমাকে উপদেশ দিন, আমি কাকে পাঠাবো? ইয়াং তখন ইয়াওয়ের নাম বলে। এরপর ইয়াওয়ের সঙ্গে কথা বলতে আসে। সে বলে, হঠাৎ করে শিয়াংকে কেউ মেরে ফেলেছে। ইয়াও বলে, সে আমার ভাইয়ের মতনই অনেক দক্ষ ছিল, তাকে যে মেরেছে সে অবশ্যই কোনো সাধারণ লোক নয়। ইয়াং বলে, তাই রাজকুমার, আমাদের রাজ্যের হয়ে এবার আপনাকে সেখানে যেতে হবে। এই কথা উয়ু শুনে ফেলে। সে সাথে সাথেই তার মাকে এসে বলে দেয় ইয়াও আবারও যুদ্ধে যাচ্ছে। একটু পর ইয়েলি ইয়াওয়ের কাছে আসে। ইয়াও বলে, তুমি কি এখনো সুয়াং আর মাস্টার ঝুঁকে দেখো? সে বলে, না, কয়েকদিন ধরে দেখি না। ইয়েলি বুঝতে পারে ইয়াওয়ের মন খারাপ। সে বলে, চলো আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাই। এরপর তারা এক জায়গায় লুকিয়েছিল। ইয়েলি বলে, আমাকে দোকানের অন্যান্য লোকেরা বলছিল জিসাও নাকি প্রতিদিন রাতের বেলা বের হয় আর মাঝ রাতে ফিরে আসে, আমাকে দেখতেই হবে সে আসলে কোথায় যায়। এরপর তারা দেখতে পায় সত্যি জিসাও বেরিয়েছে। তারা তাকে ফলো করতে করতে এক জায়গায় চলে আসে। হঠাৎ করেই সেখানে একটা মেয়ে এসে জিসাওকে জড়িয়ে ধরে। এরপর তারা কিস করতে শুরু করলে ইয়াও ইয়েলির চোখ ঢেকে রাখে। ওদিকে ইয়েলি এই দৃশ্য দেখতে চায়। এই হাতাহাতির শব্দে এরা টের পেয়ে গেলে এরা দুজন আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে, তাই এরা অন্য জায়গায় চলে যায়। এরপর ইয়েলি বলে, ইয়াও মন ভালো হয়েছে? ইয়াও বুঝতে পারে ইয়েলি তাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র তার মন ভালো করার জন্য। ইয়েলি বলে, আমি তোমাকে বলতে চাই তুমি যে ডিসিশনই নাও না কেন আমি সবসময় তোমার সাথে আছি। পরদিন সকালে রেন ইয়েলিকে বলে, এটা হলো ন্যানি শু, এখন থেকে সে তোমার এখানে থাকবে। তোমার বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়েছে, এবার একটা বাচ্চা তোমাকে নিতেই হবে। ন্যানি শু ইয়েলির ঘর থেকে সকল কসমেটিক ফেলে দিতে বলে, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ঠিক না।
ইয়েলি পাম ফল খেতে থাকলে সে সেগুলো ফেলে দিতে বলে। তার বিছানা বদলে দেয়, খাবার সব বদলে দেয়, এমনকি তার ফুল গাছগুলো নিয়ে অন্য বাগানে রেখে দিতে বলে। এরপর রেন একটা স্যুপ নিয়ে ইয়াওয়ের কাছে আসে। রাতের বেলা ইয়াও স্যুপ খেয়ে নেয়। ইয়েলি দেখতে পায় ইয়াও এখনো ঘরে আসেনি, তাই সে তার স্টাডি রুমে যায়, কিন্তু গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। সে একটা লাঠি দিয়ে দরজাটা খুলে ফেলে। ভেতরে এসে বলে, তুমি বই পড়ছো দরজা বন্ধ করে? ইয়াও তার কাছ থেকে আলাদা গিয়ে বসে। ইয়েলি তখন সেখানে স্যুপের ঘ্রাণ শুকিয়ে বুঝে যায় এটা তো ওষুধ। সে বলে, এটা কি তোমাকে ভাবি দিয়েছে? ইয়েলি বলে, আমরা স্বামী স্ত্রী, তাই তোমাকে আমাকে অ্যাভয়েড করে চলতে হবে না। সে তাকে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালে ইয়াও তার ভাবির সঙ্গে কথা বলতে আসে। সে জিজ্ঞেস করে, আপনি গতকাল এমন কেন করলেন? তার ভাবি বলে, তুমি জানো না, তুমি সুইসু পাসে যাবে, আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু যাওয়ার আগে তোমাকে অবশ্যই ইয়েলিকে একটা বাচ্চা দিয়ে যেতে হবে। ওর বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো না, লিশান একাডেমির কেউ নেই, তোমারও কিছু হলে সে কিভাবে থাকবে? অন্তত বাচ্চার মুখ দেখে ও বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। এরপর ইয়াও যখন আসছিল তখন রাস্তায় ইয়েলি জিজ্ঞেস করে, আমি বুঝতে পেরেছি ভাবি কেন এমনটা করেছে। ইয়াও, তুমি জানো ওই বছর আমাদের লিশান একাডেমিতে আমি কেন বেঁচে গিয়েছিলাম? কারণ আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, আমি নিজেই নিজের চিকিৎসা করেছি। আমি জানতাম আমাকে বাঁচতে হবে, আমার ওয়াদা পূরণ করতে হবে। তাই তুমি আমার কথা ভেবো না, তোমার মন যা চায় তাই করো। আমার তোমার কথা মনে পড়লে আমি তোমাকে চিঠি লিখবো, বেশি মনে পড়লে না হয় গিয়ে দেখে আসলাম। সেখানে তো আর যুদ্ধ হচ্ছে না, সেখানে শুধুমাত্র জায়গাটাকে পাহারা দেওয়ার জন্য তুমি যাচ্ছ। অন্যদিকে মহারাজ অনেক রেগে যাচ্ছিল, কারণ বেশিরভাগ মন্ত্রীরাই মহারাজকে রিপোর্ট জানিয়েছে যে ইয়াওকে যেন সুইসু পাসে না পাঠানো হয়। লিদুও বলে, মহারাজ, আমি আপনাকে মন খুলে একটা কথা বলি, রাজকুমার ইয়াওয়ের ভাই কিন্তু শুধু শুধুই জীবন দিয়েছে। সেও গত 8-9 বছরে অনেক কষ্ট করেছে। রাজ পরিবারের উপরে তার কোনো রাগ নেই, এই কথা আমি বিশ্বাস করি না। সুইসু পাসে যাওয়ার পর যদি সে শত্রুদের সঙ্গে মিলে যায়? মহারাজ বলে, তাহলে আমি কাকে পাঠাবো? লিদুও বলে, আমিও একজন যোদ্ধা, আমি আপনার প্রতি একদম লয়াল। মহারাজ, আপনি আমাকে ভরসা করে দেখতে পারেন। ইয়াও যখন এই কথা জানতে পারে তখন সে নিজে মহারাজের সঙ্গে দেখা করতে আসে। ইয়াও বলে, সে যোদ্ধা হলেও সীমান্ত পাহারা দেওয়ার মতো যোদ্ধা সে নয়। মহারাজ তাকে থামিয়ে দিলে ইয়াও বলে, আপনার কি আমার লয়ালিটির উপর সন্দেহ হচ্ছে? সে বলে, একদমই না, কিন্তু তুমি জীবনে অনেক কষ্ট করেছো, সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি মাত্র 1 বছর হয়েছে বিয়ে করেছো, এখন আমি আবার তোমার জীবন বিপদে ফেলতে চাই না। আমি চাই এবার তুমি তোমার পরিবার নিয়ে ভালো থাকো। এদিকে এরা 2 ভাই পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। অন্যদিকে যদি মিনিউকে খুঁজতে থাকে, তবে সে তাকে কোথাও পায় না, তাই সে তার ঘরে বসে থাকে। কিন্তু সকাল হয়ে যায়, মিনিউ আসে না। এজন্য সে সরাসরি জিন্নির কাছে গিয়ে বলে, রাজকুমার, আপনি কি মিনিউকে কোনো মিশনে পাঠিয়েছেন? সে সারা রাতও বাড়িতে আসেনি, তার আবার কিছু হলো না তো? এতে তারা বুঝে যায় মিনিউ কিছু একটা করতে চাইছে। একটু পর দেখা যায় মিনিউ একটা নির্জন বাড়িতে মিনসি আর নিজের জন্য এখান থেকে যাওয়ার একটা টোকেন নিয়ে এসেছে, যেটা মূলত ছিল নকল। তখনই তারা বাইরে কারো শব্দ পেয়ে দেখতে পায় জুদি এসেছে। তারা বাইরে গেলে জুদি বলে, তুমি চলে যাচ্ছ? মিনিউ বলে, তুমি চাইলে আমরা 3 জন একসাথে যেতে পারি। জুদি বলে, কেন, তুমি কি প্রতিশোধ ভুলে গেছো? মিনসি বলে, এই একটা কথা বলে তুমি আর কত মানুষ মারতে চাও? সে তার ভাইকে নিয়ে চলে যেতে চায়। তখন জুদি বলে, ঠিক আছে, যদি বেঁচে থাকো তাহলে চলে যেও। এর মধ্যেই দেখা যায় সেখানে অনেক লোক চলে এসেছে। ওই সময় ফ্যাং ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পায় কেউ বলছে, জুদি, তুমি এখন কি চাইছো? এই নাম শুনেই সে অবাক হয়ে যায়। এদিকে এখানে মারামারি শুরু হয়ে যায়। ফ্যাং এসে মিনসিকে দেখে। জুদি মিনিউর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। মিনসি তখন জুদি বলে চিৎকার দিলে ফ্যাং বুঝতে পারে এটাই জুদি। সে একটা তলোয়ার নিয়ে তার পেটে ঢুকিয়ে দিয়ে বলে, এটা লিমুনের জন্য। কিন্তু জুদি তাকেও আঘাত করে আর তার সেবককেও। সেবক জুদিকে ধরে রাখলে ফ্যাং আবারও তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর বলে, এটা দাচু রাজ্যের জন্য। জুদি এরপর মারা যায়, সেবকও বাঁচতে পারে না। অন্যদিকে নিজের জীবন দিয়ে মিনিউ নিজের ভাইকে রক্ষা করে। সে বলে, তুমি চলে যাও, যেমন জীবন তুমি কাটাতে চাও সেরকম জীবন কাটাও। এরপর সে জুদির দিকে একবার তাকিয়ে সেও পৃথিবী ছেড়ে চলে যায়। পরের সিনে মিনসি তার ভাইয়ের জন্য, ফ্যাং তার সেবকের জন্য সমাধি বানায়। মিনসি বলে, আমার ভাই জুদিকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, তুমি আমাদের ক্ষমা করে দিও। ফ্যাং বলে, তোমার ভাই যেটা করেছে তার শাস্তি সে পেয়েছে, আর আমিও প্রতিশোধ নিয়েছি। ফ্যাং জিজ্ঞেস করে, ওরা আসলে কার হয়ে কাজ করত? মিনসি বলে, জিনলির হয়ে। তারা এখানকার জেনারেলকে মেরে ফেলেছে, এখন তাদেরই একজন লোক জেনারেল সেজে এখানে আসবে, এরপরেই তারা আসল যুদ্ধে নামবে।
অন্যদিকে ইয়েলি তার 2 সিনিয়রের সঙ্গে খাবার খেতে এসেছে। সে জুয়াংকে রাজ পাঠশালায় চাকরি পাওয়ার জন্য অভিনন্দন জানায়। কথায় কথায় বিন বলে, তোমরা কোনো ভালো একটা বাড়ির খোঁজ পেলে আমাকে জানিও তো, আমি একটা বাড়ি কিনতে চাই। তারা অবাক হয়ে বলে, মানে তুমি তো বলেছিলে তুমি সারা জীবন দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এখন তুমি বাড়ি কিনে সেটেল হতে চাইছো। তারা বুঝে যায় বিন ইউশেং এর জন্য সেটেল হতে চাইছে। এতে তারা ভীষণ খুশি ছিল। এদিকে জিনলি প্ল্যান করছিল এখনই তার সুযোগ, সে আর অপেক্ষা করবে না, কয়দিন পরেই সে বিদ্রোহে নামবে। অন্যদিকে ইয়েলির সঙ্গে ডিউক হুয়া দেখা করতে আসে। সে বলে, লিশান একাডেমির এই অবস্থা কি করে হলো? আগেরবার যখন দেখা হয়েছিল তুমি তো বলেছিলে সবাই ভালো আছে। ইয়েলি বলে, আমিও এটাই মনে করতাম। ওই দুর্ঘটনার পর আমি অসুস্থ হয়ে পড়ি। আমি মনে করতে শুরু করি আমার সঙ্গে সবাই আছে। এখানে আসার পর মাঝে মাঝে আমার জ্ঞান আসতো, আবার মাঝে মাঝে আমি সবকিছু ভুলে যেতাম। ডিউক হুয়া বলে, ওই বছর আমি তোমার নানাকে বলেছিলাম লিশান একাডেমি সিল করে ফেলতে, কারণ ইস্টার্ন প্যালেসের আগুনের সকল ক্লু মুইয়ানের দিকে যাচ্ছিল। কিন্তু রাজমাতা উল্টো তাকে মার্কিউস ঘোষণা করেছে, জুডিশিয়াল অফিসের প্রধান দায়িত্বে দিয়ে দিয়েছে। ইস্টার্ন প্যালেসের সকল প্রমাণ এক রাতের মধ্যে শেষ হয়ে যায়। জেনারেল ওয়েনের পরিবার শেষ হয়ে যায়। অর্থাৎ রাজমাতাকে সিংহাসন পাওয়া থেকে আটকানোর মতো কোনো কিছুই ছিল না। একমাত্র যদি লিশান একাডেমি তার বিপক্ষে যায় তাহলে সে সিংহাসনে বসতে পারবে না। সে খুবই চালাক এবং নির্দয় একজন মহিলা। রাজ্যকে বাঁচানোর উদ্দেশ্যেই আমি তোমার নানাকে ওই রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তোমাদের সেখানে এত ভালো একজন ডাক্তার হেলাই ছিল, সেও কিছু করতে পারেনি। ইয়েলি বলে, আমাদের লিশান একাডেমি সিল হয়ে যাওয়ার পরেই পুরো একাডেমি ঘেরাও করে রাখা হয়, যেন বাইরের কোনো সুযোগ সুবিধা আমরা না পাই। সেখানে আমরা ঠিকমতো খাবার এবং পানিও পেতাম না, তাহলে ওষুধপত্র কোথায় পাবো? ডিউক হুয়া বলে, এটা কে করেছে? ইয়েলি বলে, রাজসেনারা, মানে রাজমাতা। ডিউক হুয়া এতে অনেক কষ্ট পায়। সে বলে, আমি যদি তোমার নানাকে রিকোয়েস্ট না করতাম তাহলে হয়তো তোমাদের এই দুর্গতি হতো না। ইয়েলি বলে, নানা কারো কথাই কিছু করেনি, নিজের ইচ্ছায় করেছে, তাই এগুলোতে আপনাকে দোষ দেওয়া যায় না। ডিউক হুয়া এসব ভেবে যখন বাড়ির দিকে আসছিল তখন সে অনেক অসুস্থ হয়ে যায়। অন্যদিকে ফ্যাং ফিরে আসার সময় রাস্তায় জিনের সঙ্গে দেখা হয়। জিন তাকে ইয়াওয়ের কাছে নিয়ে আসে। ফ্যাং বলে, লিদু জিনলির লোক, এখন তারা মিলে বিদ্রোহের প্ল্যান করছে। এই কথা ইয়াও মহারাজের কাছে গিয়ে বললে মহারাজ বলে, তার মানে জিনলি মৃত্যুর নাটক করেছে। লিদু সেও তার দলে যোগ দিয়েছে, এখন আমি কি করব? ইয়াও তখন নিচে বসে বলে, মহারাজ আপনি আমাকে ভরসা করে দায়িত্ব দিতে পারেন, আমি সেখানে গিয়ে বিদ্রোহীদের শেষ করতে চাই। মহারাজ তাকে তুলে বলে, তাহলে রাজ্যের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে দিলাম। বাড়িতে আসলে ইয়াও দেখতে পায় সবাই তার জন্য অপেক্ষা করছে। রাতের বেলায় ইয়েলি ইয়াওয়ের চুল ডাই করে দেয়, এরপর সে নিজের হাতে তাকে তৈরি করে দেয়। ইয়াও বলে, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই সুস্থ অবস্থায় ফিরে আসব। একদিন পরেই ইয়েলির কাছে খবর আসে যে সাধারণ মানুষজন জেনে গেছে রাজকুমার জিনলি আসলে বিদ্রোহ করছে, তাই তার বাড়িতে সাধারণ মানুষ হামলা করছে। ইংকে কিছু মানুষরা কোথাও নিয়ে যেতে চাইলে সেখানে বিন চলে আসে, সে তাকে ইয়েলির কাছে দিয়ে যায়। ইং বলে, সত্যিই কি জিনলি বিদ্রোহ করছে? তার মানে সে বেঁচে আছে, তাই না? আমি তার কাছে যেতে চাই, আমি একবার তার সঙ্গে দেখা করব। ইয়েলি বুঝতে পারে ইং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই সে তাকে আটকায় না। এরপর ইং যাচ্ছিল। অন্যদিকে জিনলি বিদ্রোহ করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। এর মধ্যেই সারা রাজ্যে ছড়িয়ে যায় লৌসা পাস নামে একটা জায়গায় বিদ্রোহীরা দখল করে নিয়েছে। রাজ দরবারে এটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে যায়। মহারাজ এরপর দুজন মন্ত্রীকে জিজ্ঞেস করে, আমার এখন কি করা উচিত? একজন বলে, মহারাজ আপনি এত চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আরেকজন বলে, মহারাজ আপনি যদি অভয় দেন তাহলে আমি আমার মনের কথা বলতে পারি। যদিও রাজকুমার ইয়াওয়ের উপরে আমাদের সবার ভরসা রয়েছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না রাজকুমার জিনলির মতো তার পরিবারও অনেক কষ্ট করেছে, তাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন সেখানে গিয়ে দুই রাজকুমার যদি মিলিত হয়ে যায়, মহারাজ তখন প্রচন্ড রেগে যায়। তখনই একজন ইউনুক এসে বলে, রাজমাতা এসেছে। মহারাজ সেখানে গেলে দেখতে পায় রাজমাতা তার ফুল গাছ দেখছে। রাজা বলে, মা আপনি আজ হঠাৎ এখানে আসলেন, আপনি কি যুদ্ধের কথা শুনে এসেছেন? সে বলে, না, আমি এসেছি আমার ফুল গাছগুলো দেখতে। আমার মনে হলো এগুলো হয়তো কেউ যত্ন করে না, তবে এসে দেখলাম আমি শুধুই ভয় পেয়েছি। রাজা বলে, আপনি যদি দেখতেন ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে তাহলে কি আপনি আমার উপর রাগ করতেন? রাজমাতা বলে, একদমই না, কারণ আমি জানি আমি আমার কাছের সবচাইতে যোগ্য মানুষটার উপরেই বিশ্বাস করেছিলাম, তাই যদি এটা নষ্ট হয়ে যায় আমার নিজের সিদ্ধান্ত নিয়ে আমি কখনো পস্তাবো না। রাজা বলে, ধন্যবাদ মা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মানে এখানে রাজমাতা বলেছে রাজার সব থেকে বিশ্বস্ত লোকটা হলো ইয়াও, তাই এখন রাজার তার উপরে বিশ্বাস রাখা উচিত।
এরপর রাতের বেলা ডিউক হুয়া রাজমাতার সঙ্গে দেখা করতে আসে। রাজমাতা বলে, আজ হঠাৎ আপনি আমার সঙ্গে দেখা করতে আসলেন? সে বলে, একটা বিষয় নিয়ে আমি মনে একটুও শান্তি পাচ্ছি না। লিসান একাডেমির 46টা মানুষ একসাথে মারা গেল। সেখানে রাজসেনারা তাদেরকে বন্দি করে রেখেছিল যাতে তারা বাইরে থেকে কোনো সাহায্য না পায়। সেখানে না ছিল খাবার, না ছিল ওষুধ। রাজমাতা বলে, হ্যাঁ, আমি সেখানে সেনাদের পাঠিয়েছিলাম, তবে আমি তাদেরকে বন্দি করার জন্য পাঠাইনি। তখন রাজাও সেখানে চলে আসে আর সে আড়াল থেকে তাদের কথা শুনতে শুরু করে। ডিউক বলে, তাই নাকি? তাহলে আপনি কেন রাজসেনাদের সেখানে পাঠিয়েছিলেন? রাজমাতা বলে, আপনি কি ভুলে গেছেন? তাদের একাডেমি আপনি সিল করতে বলেছিলেন, আমি নই। তাই এখন আপনি সব দোষ আমার মাথায় দিয়ে দিতে পারেন না। ডিউক হুয়া বলে, হ্যাঁ তাই তো, সব দোষ আমার। কিন্তু ইস্টার্ন প্যালেসে আগুন লাগা, জেনারেল ওয়েনের রাজ আদেশনামা হারিয়ে যাওয়া, লিসান একাডেমি সেনাদের দিয়ে বন্দি করে দেয়া, এগুলো কি আপনার কাজ নয়? এগুলো করে ধীরে ধীরে আপনি সিংহাসনের দিকে এগিয়ে গেছেন। আমার বয়স এখন 71 বছর। আমি আর কিছুই চাই না, আমি শুধু সত্যিটা জানতে চাই। রাজমাতা বলে, আপনি যাই বলেন না কেন, লিসান একাডেমির দুর্ঘটনার পেছনে আমার হাত নেই। ডিউক হুয়া বলে, আপনি সবাইকে মিথ্যা বলতে পারবেন, নিজেকে আপনি কতদিন মিথ্যা বলবেন? আমি জানতে চাই, মৃত্যুর পর যখন আপনি আগের মহারাজের সঙ্গে দেখা করবেন, তখন আপনি তাকে কি জবাব দেবেন? যেসব সাধারণ মানুষকে আপনি শেষ করেছেন, তাদেরকে কি জবাব দেবেন? তখনই তারা দেখতে পায় রাজা তাদের কথা শুনে ফেলেছে। তবে সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আবারও চারদিকে খবর ছড়িয়ে গেছে যে লোসা পাসে বিদ্রোহীরা অ্যাটাক করছে। এর মধ্যে ইয়েলিকে রাজমাতার পক্ষ থেকে খাবার এবং একটা চিঠি পাঠানো হয়। একটু পর ইয়েলি রাজমাতার সঙ্গে দেখা করতে আসে। রাজমাতা বলে, তুমি ভালো আছো? এখন রাজকুমার বাড়িতে নেই, নিশ্চয়ই তোমার বাড়িতে খুব একা একা লাগছে। সাধারণ মানুষ রাজকুমারের লয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছে। আমরা তাকে বিশ্বাস করি, তবে মানুষের কথা এড়ানোর জন্য তুমি না হয় কিছুদিন এখানে থেকে যাও। ইয়েলি এতে রাজি হয়ে যায়। এরপর ইয়েলি ইয়াওকে একটা চিঠি লেখে, যেখানে সে লিখেছে, আমি রাজমাতার এখানে আছি, কিছুদিন এখানেই থাকবো। তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। বর্ডারে অনেক ঠান্ডা, তুমি ঠান্ডা লাগিও না। এভাবে সে অনেক কিছু লেখে। জিন এসে জিজ্ঞেস করে, ম্যাডাম চিঠিতে কি লিখেছে? ইয়াও বলে, রাজমাতা ইয়েলিকে নিজের প্যালেসে এনে রেখেছে। বোঝাই যাচ্ছে আমার হাতে মিলিটারি পাওয়ার তুলে দিয়ে সে ভয় পাচ্ছে হয়তো আমি জিনলির সঙ্গে মিলে যাব। তাই সে ইয়েলিকে হস্টেজ হিসেবে রেখে দিয়েছে। রাতের বেলা রাজমাতা হঠাৎ একটা শব্দ শুনে উঠে পড়ে। দেখা যায় ঘরে একটা পাখি এসেছে। সেটা তাকে বিরক্ত করতে শুরু করে। সে চিৎকার করে লোকজন ডাকে। ইয়েলি এসে সেই পাখিটাকে আঘাত করে। এরপর রাজমাতা আর ইয়েলি একসঙ্গে কথা বলছিল। রাজমাতা বলে, কিছুদিন আগে ডিউক হুয়া আমার কাছে এসেছিল। সে লিসান একাডেমির জন্য আমাকে দোষ দিয়েছে। তুমিও কি আমাকে দোষ দাও? ইয়েলি বলে, সবাই একটা অসুখে মারা গেছে, তবে এটা সত্যি 3 বছর যাবত আমরা বন্দি অবস্থায় ছিলাম। আমাদের কাছে পর্যাপ্ত খাবার, ওষুধ কোনো কিছুই ছিল না। রাজমাতা বলে, তোমার তো জানা উচিত, তোমার মা আমার সব থেকে ভালো বন্ধু ছিল, তোমার নানা আমার শিক্ষক। এখানে সিন কাট হয়ে যায়। এদিকে ইয়াওয়ের কাছে তার লোকজন এসে বলে, জিনলি তার লোকজন সহ পালিয়ে গেছে। এভাবে করে যদি তারা বারবার পালাতে থাকে, তাহলে আমরা তাদেরকে ধরবো কি করে? ইয়াও বলে, যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করো। এরপর রাজপ্রাসাদে খবর আসে যে ইয়াও লোসা পাস দখল করে ফেলেছে, বিদ্রোহীরা পালিয়ে গেছে। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিনলি বলে, আমাদের কাছে আর কতজন লোক আছে? তারা বলে 300-400। জিনলি বলে, এদেরকেই প্রস্তুত হতে বলো, আমরা খুব শীঘ্রই আবারও অ্যাটাক করব। তখনই দরজা খুললে দেখা যায় ইং এসেছে। সে জিনলিকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর জিনলি তাকে একটা পোড়া আলু খেতে দেয়। ইং বলে, আপনি একটু খেয়ে দেখুন। সে বলে, তুমি খাও, আমার আছে। ইং তখন গল্প বলতে শুরু করে। একদিন বাবা আমাকে আর ইলিকে নিয়ে শাপলা ফুল তুলতে গিয়েছিল। সেখানে হঠাৎ করে ইয়েলি পানিতে পড়ে যায়। সে আমাকে সরি বলতে বলছিল, কিন্তু আমি কি করেছি? এতে তার ঠান্ডা লেগে যায়। জিনলি বলে, হঠাৎ করে এগুলো কেন বলছো? সে বলে, আমি এত চালাক নই। আমি অনেক ভাবলাম, পরে মনে হলো আপনার সঙ্গে যতদিন আমি থেকেছি, তার মধ্যে যেদিন আমি এই গল্পটা বলেছিলাম, সেদিনই আপনি একটু খুশি হয়েছিলেন। জিনলি তখন মনে করে এই গল্পটা ইং আগেও একবার তাকে অভিনয় করে করে বলেছিল। এদিকে ইয়েলি বাড়িতে ফিরে এসেছে। র্যান বলে, ইয়াওয়ের চিঠি এসেছে, আমি তোমার জন্য রেখে দিয়েছি। ইয়েলি চিঠি পড়তে শুরু করে, যেখানে ইয়াও লিখেছে, ইয়েলি, এখানে তোমার কথা খুব মনে পড়ছে। আজ আমি একটা নতুন ফল পেয়েছি, খেতে তেমন ভালো না, তবে এর ওয়াইন বানালে নাকি খেতে খুব ভালো হয়। আমি তোমার জন্য বানাতে দিয়েছি, তুমি নিজেকে দেখে রেখো, সাবধানে থেকো। অন্যদিকে মহারাজের কাছে ডিউক হুয়া আসে। মহারাজ বলে,
আমি ওই দিন আপনার আর মায়ের কথা শুনে ফেলেছি। এরপর থেকে একটা প্রশ্নই আমার মনের মধ্যে ঘুরছে, আমি কি এই সিংহাসনের যোগ্য? ডিউক হুয়া বলে, মহারাজ, অতীতের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, এগুলো বিষয়ে আপনি ভাববেন না। মহারাজ বলে, কিন্তু আমার বারবার মনে হচ্ছে আমি হয়তো এই সিংহাসনের যোগ্য না। এখনো আমার নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হয়। কয়দিন আগেও আমি রাজকুমার ইয়াও এর লয়ালিটির উপর সন্দেহ করতে শুরু করেছিলাম। ডিউক হুয়া হেসে বলে, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, একসময় আপনার বাবাও এরকম পরিস্থিতিতে ছিল। আমাদের রাজ্য থেকে 3টা শহর অন্য একটা রাজ্য দখল করে নেয়। ওই সময় আপনার বাবাও নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল। সে বারবার বলছিল সে কি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য। মহারাজ, আপনি যেহেতু আমাকে সরাসরি প্রশ্ন করেছেন, তাহলে আমিও আপনাকে উত্তরটা সরাসরিই দেই। এই প্রশ্নটা যেহেতু আপনার মনে এসেছে, রাজকুমার ইয়াও এর উপর সন্দেহ করার জন্য আপনি এখন যেহেতু পস্তাচ্ছেন, তার মানে আপনি দেশের জন্য ভাবেন, তাই আপনি এই সিংহাসনের জন্য সম্পূর্ণ যোগ্য। এরপর আমরা জিনলিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। তখন সেখানে ইং একটা ফুল নিয়ে আসে। সে বলে, এটা সুন্দর না? জিনলি বলে, খুব সুন্দর। ইং বলে, এটা কোন জায়গা? সে বলে, এটার নাম চিংসি ভ্যালি। এটা খুবই ছোট একটা জায়গা। একসময় এখানে একটা জেডের খনি পাওয়া যায়। তখন এখানে অনেক মানুষ মাইনিং করে, তবে খনি শেষ হয়ে গেলে এই জায়গা আবার পরিত্যক্ত হয়ে যায়। ইং বলে, আপনি এত ভালো করে কিভাবে জানেন? সে বলে, কারণ এটা আমার মায়ের এলাকা। এখানেই সে ছোটবেলা থেকে বড় হয়েছে। এরপর তার হাতের কাজ ভালো ছিল বলে তাকে রাজপ্রাসাদে দাসী হিসেবে পাঠানো হয়। সেখানে আমার বাবার তাকে পছন্দ হয়ে যায়। পরে আমার জন্ম হয়। ইং বলে, সে নিশ্চয়ই অনেক সুন্দর একজন মহিলা ছিল। জিনলি বলে, কি জানি, আমার মনে নেই। আমার যখন বয়স 4 বছর, তখনই সে মারা যায়। আমি ইস্টার্ন প্যালেসে বড় হয়েছি, তবে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর দাসেরাও আমাকে কথা বলতে পারত। তখন আমার মনে হলো, আমি যদি লিশান একাডেমিতে যাই, তাহলে সবাই আমাকে সম্মান করতে শুরু করবে। এজন্য আমি বাবাকে বলে সেখানে যাই, কিন্তু সেখানকার প্রধান মাস্টার আমাকে নিজের শিষ্য হিসেবে নিতে চায় না। সে তো অনেক বুদ্ধিমান ছিল, সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল আমার নিয়ত ভালো না। তারপরও আমি সেখানে থাকতে শুরু করি। এসব শুনে ইং তার হাত ধরে। জিনলি বলে, আমি তখন আরেকটা উপায় পেয়ে যাই। ইয়েলি, সে প্রধান মাস্টারের নাতি, সবার ভীষণ আদরের। আমার মনে হয় আমি যদি তাকে বিয়ে করতে পারি, তাহলে পুরো লিশান একাডেমি আমার সঙ্গে থাকবে। এজন্য আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করি। ওই সময় ইয়েলি খুবই সাদাসিধা একটা মেয়ে ছিল। আমি ওর সঙ্গে একটু ভালো মতো কথা বলতেই ও আমার বন্ধু হয়ে যায়। পরে আমি বাবাকে চিঠি লিখে বলি, বাবা যেন আমার আর ইয়েলির বিয়ে ঠিক করার ব্যবস্থা করে দেয়। খুব সহজেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। এই কথাগুলো এখন পর্যন্ত হয়তো ইয়েলি জানে না। দেখেছো, আমি এমনই। আমি অনেক আগে থেকেই হিসাব করে কাজ করি। আমি সবকিছু হিসাব করে করেছি, তবে একটা জায়গায় আমি ফেল হয়ে গেছি। আমি সত্যি ইয়েলিকে ভালোবেসে ফেলেছি। আমি কোনোদিন বুঝতে পারিনি আমার এত পাওয়ারফুল বাবা এভাবে শেষ হয়ে যাবে। আমার সব প্ল্যান একবারে শেষ হয়ে গেছে। এরপর সে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এগুলো বলে আমি তোমার কষ্ট আরো বাড়িয়ে দিলাম। সে বলে, একদমই না, আমি অনেক খুশি হয়েছি যে আপনি আপনার মনের কথা আমাকে বলেছেন। জিনলি বলে, তুমি সত্যিই অনেক বোকা, তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। আমি তোমাকে কিছুই দেইনি, আমার সঙ্গে তোমার কোনো ভবিষ্যৎ নেই। ইং বলে, না রাজকুমার, এখন থেকে আমি সবসময় আপনার সাথে থাকবো। আমরা এই জায়গায় আমাদের ছোট্ট একটা ঘর বানাবো, একসাথে ফসল করব, একসাথে ব্যবসা শুরু করব। আমি প্রতিদিন আপনার জন্য ফুল তুলে আনবো, আমরা খুব ভালো থাকবো। কিন্তু জিনলি তার হাত ছাড়িয়ে বলে, আমি সারা জীবন নিজের ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে বেঁচেছি। এই পর্যায়ে এসে আমি পিছনে ফিরে তাকাতে পারবো না। সে তার লোকেদের দিকে তাকালে তারা এসে ইংকে ধরে রাখে। জিনলি ফুলের ওপর পা রেখে সেখান থেকে চলে যেতে থাকে। সে বলে, তুমি আমাকে ছাড়াই ভালো থাকবে, তুমি নিজের জীবন সুন্দর করে গুছিয়ে নিও। এই বলে সে ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজমাতা তার ছেলের সঙ্গে কথা বলতে আসে, তবে তার ছেলে তার সঙ্গে কথা না বলে রাজ দরবারে চলে আসে। এখানে মন্ত্রীরা সবাই রিপোর্ট করে, ইয়াও লোসা পাস, সুইসু পাস সহ বিভিন্ন সীমান্ত ঘাঁটি দখল করে নিয়েছে। বিদ্রোহীদের হাতে এখন সৈন্য খুব কম রয়েছে, তাই এটা তাদের বিজয়। 5 দিনের মধ্যেই ইয়াও তার সৈন্যদের সহ রাজপ্রাসাদে ফিরে আসবে। মহারাজ এতে ভীষণ খুশি ছিল। সে ইয়াও এবং তার পুরো পরিবারকে অনেক সম্মানীয় টাইটেল দেয় এবং ঘোষণা দিয়ে দেয় আগামী 3 দিন রাজ্যে বিজয় উপলক্ষে উৎসব পালন করা হবে। তখন দেখা যায় জিনলি তার লোকজন সহ ছদ্মবেশ নিয়ে রাজধানীতে ঢুকে পড়েছে। আসলে সিটি গেটে ঠিকমতো চেক করা হয় না, কারণ কেউ আন্দাজি করতে পারেনি জিনলি মাত্র কয়েকজন লোক নিয়ে রাজধানীতে আসার সাহস দেখাবে। এখানে এসে জিনলি বলতে থাকে, সবাই ভালোভাবে প্রস্তুত হন। এরপর আমাদের মিশন ওই বাচ্চা রাজা আর তার মাকে মেরে ফেলা।
এদিকে মিনসি ফিরে এসে ইয়েলির খোঁজ করছিল। তখন জিসাও বলে সে আজ নেই, আপনি অন্য আরেকদিন আসবেন। এদিকে বিন আর ইউশানও উৎসব পালন করার জন্য বাইরে এসেছিল। এরপর জিনলির লোকেরা প্ল্যান করছিল কিভাবে তারা রাজপ্রাসাদে অ্যাটাক করবে। জিনলি বলে হতে পারে আগামীকাল আমরা কেউ বেঁচে থাকবো না, হতে পারে আগামীকালকের সূর্য আমরা কেউই দেখতে পারবো না, তবে আমরা মরে গেলেও আমাদের জীবন দিয়ে আমরা ওই বাচ্চা রাজা আর ওই রাজমাতাকে শেষ করে দিয়ে যাব, যাদের কারণে ইস্টার্ন প্যালেসের এত এত মানুষের জীবন গেছে। এরপর সে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। তার সেবক তার পায়ে ধরে বলে, রাজকুমার আপনি এগুলো না করলে পারেন না, আপনি ম্যাডামকে নিয়ে দূরে কোথাও চলে যান, যেখানে আপনাকে কেউ চিনবে না। যদি আপনার ম্যাডামকে পছন্দ না হয় আপনি তাহলে একাই চলে যান, অন্তত আপনি বেঁচে তো থাকবেন। জিনলি তাকে ছেড়ে দিতে বলে। সেবক বলে তাহলে আমাকেও সাথে নিয়ে যান। জিনলি বলে তোমাকে এখানে থাকতে হবে, তুমি না থাকলে আমার বডি আনবে কে, আর তাছাড়া তোমাকে ওই বোকা মেয়েটাকেও দেখে রাখতে হবে। মূলত সে ইংয়ের কথা বলছে। এরপর সে বাইরে বেরিয়ে আসে। এরপর দেখা যায় ইয়েলি বাড়ির সবাইকে নিয়ে উৎসবে এসেছে। তবে হঠাৎ তার নজর পড়ে অনেক দূরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সে তখন তার বাড়ির লোকেদের বাড়িতে নিয়ে যেতে বলে। তখন আমরা দেখতে পাই জিনলির লোকেরা ছোট ছোট কেরোসিনের বোতলে আগুন দিয়ে সবার বাড়ি ঘরের দিকে ছুড়ে মারছে। বিনের সঙ্গে রেনের দেখা হলে সে ইউশেনকেও তাদের সঙ্গে নিয়ে যেতে বলে। অন্যদিকে আগুন লাগানো দলের সঙ্গে রাজ সেনাদের দেখা হয়ে যায়। তখন তারা এসেই সেনাদেরকে মেরে ফেলে। তখন সেখানে মিনসি চলে আসে। সে বলতে থাকে আবারও তোমরা সাধারণ মানুষদের মেরে কি শান্তি পাও তোমরা। এখানে সে এদের সঙ্গে ফাইট করতে শুরু করে। ওই সময় সেখানে বিন চলে আসে। মারামারির এক পর্যায়ে তারা একটা ঘরের ভেতরে ঢুকে যায়। হঠাৎ করে বিন বুঝতে পারে এখানে আগুন লাগতে চলেছে, তাই সে মিনসিকে নিয়ে বাইরে লাফ দেয়। দেখা যায় তারা সুস্থ ছিল ঠিকই, তবে বিনের চোখগুলো অনেক লাল ছিল। এদিকে জিনলি আর তার সেনারা রাজপ্রাসাদের ভেতর ঢুকতে চাইছিল। এখানে চরম লেভেলের ফাইট হচ্ছিল। রাজমাতা রাজার কাছে এসে দেখে সে যুদ্ধের পোশাক পরে বেরিয়ে যাচ্ছে। সে বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি যেতে পারবে না। রাজা বলে একজন রাজা হয়ে আমি বসে বসে দেখব কিভাবে তারা আমার গলা পর্যন্ত তলোয়ার নিয়ে আসে। তখন ইউনুক এসে বলে ডিউক হুয়া রাজ সেনাদের সাথে নিয়ে বিদ্রোহীদের আটকাতে গেছে, সে মহারাজকে যেতে না করেছে। অন্যদিকে ইয়াওদের কাল সকালে আসার কথা ছিল, তবে তারা আজ রাতেই চলে এসেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটা সিটি গেটের বাইরে কাটিয়ে কাল সকালে তারা ভেতরে যাবে। কিন্তু তখন জিন বলে আমি খবর পেলাম ভেতরে নাকি চারদিকে খালি আগুন আর আগুন। ইয়াও এখনই ভেতরে যেতে চায়, তবে রাজসেনারা বলে তাদের কাছে খবর এসেছে রাজকুমার ইয়াও তার সৈন্যদের সহ আগামীকাল যেতে পারবে। অন্যদিকে এরা রাজপ্রাসাদের ভেতর ঢুকে দেখে ডিউক হুয়া সেনাদের নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এখানে তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। ডিউক হুয়া যেহেতু বয়স্ক ছিল তাই সে সহজেই ঘায়েল হয়ে যাচ্ছিল। প্রথমেই সে জিনলির বাটলার মানে যে আসলে তার কমান্ডার তাকে মেরে ফেলে। এতে জিনলি রেগে তার সঙ্গে পুরোদম ফাইট করতে শুরু করে। অন্যদিকে ইয়াও বুঝতে পারে রাজধানীর অবস্থা ভালো না। সে বলে আমরা এখনই ভেতরে ঢুকবো। তখন জিন বলে রাজকুমার অসম্ভব, রাজ আদেশনামা ছাড়া আপনি যদি এত বড় সৈন্যদের নিয়ে রাজধানীতে প্রবেশ করেন তাহলে সেটা বিদ্রোহের সমান। আপনি কি আপনার ভাইয়ের কথা ভুলে গেছেন? ইয়াও বলে তাহলে সবাইকে যেতে হবে না, একটা গ্রুপ আমার সঙ্গে চলো। এদিকে ডিউক হুয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখনই সেখানে ইয়েলি চলে আসে। সে ডিউক হুয়াকে সেখান থেকে নিয়ে যেতে বলে। এরপর সে বলে জিনলি তোমার কি এতই রাজা হওয়ার শখ? এত মানুষের রক্তের উপর দিয়ে তুমি রাজা হতে চাইছো? তুমি বলো তো তুমি কেটার যোগ্য? জিনলি বলে তুমি কি চাও? তুমি চাও আমি যেন মরে যাই? আমার এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, আমাকে সামনে এগিয়ে যেতেই হবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দুজনেই যেহেতু লিশান একাডেমির শিষ্য তাই কেউ কারো থেকে কম ছিল না। একসময় ইয়েলি পড়ে যায়, কিন্তু আবার উঠে এসে জিনলিকে ফেলে দেয়। জিনলি বলে ইয়েলি তুমি সরে যাও। সে বলে জীবনেও না। জিনলি বলে ঠিক আছে, তাহলে আমাকে দোষ দিও না। সে যখনই তার উপর অ্যাটাক করতে যায় তখনই কেউ উল্টো তার উপর অ্যাটাক করে। দেখা যায় ইয়াও চলে এসেছে। জিনলি দেখতে পায় তাকে অনেক সেনারা ঘিরে ফেলেছে। ইয়াও বলে জিনলি হার মেনে নাও। ইয়াও বলে স্যারেন্ডার করো। তুমি গভর্নর ইওয়ানকে মেরেছো, চাংবেইয়ের রাজকুমারীকে মেরেছো, কত হাজার হাজার মানুষের জীবন শেষ করেছো, তার কোনো ঠিক নেই। জিনলি তখন হাসতে শুরু করে। সে বলে দরকার পড়লে আমি মরে যাব, তবুও স্যারেন্ডার করব না। সে আবারও তলোয়ার নিয়ে এগিয়ে আসতে চাইলে সৈনিকরা তার গায়ে তীর ছুঁড়ে মারে। জিনলি তখন ইয়েলিকে কল্পনা করতে শুরু করে। তাদের আগের ঘটনাগুলো সব তার চোখের সামনে ভাসছিল। সে বলতে থাকে এই জীবনে আমি যা পেয়েছি সবকিছু যুদ্ধ করেই এনেছি। ইয়েলি আমি কি ভুল করেছি? এরপরেই সে মারা যায়। এরপর ইয়েলি নিজেকে একটা দাবা খেলার জায়গায় দেখতে পায়। তার নানা ছোট ইয়েলিকে জিজ্ঞেস করে
তুমি গুটিটা এখানে কেন দিলে? ইয়েলি বলে, কারণ এখান থেকে আমাকে সরিয়ে দেওয়ার চান্স কম। তার নানা বলে, ঠিক বলেছ, আমরা প্রায় সময়ই ঝামেলা থেকে বাঁচতে নিজেদেরকে দূরে সরিয়ে নিই। এতে আমরা সফল হই ঠিকই, তবে আমরা একাকিত্বে পড়ে যাই। মনে রাখবে, একটা গাছ একা বাঁচতে পারে, একটা তারা আকাশে একা জ্বলতে পারে, কিন্তু একটা মানুষ একা থাকতে পারে না। নিজেকে এতটা গুটিয়ে নিও না যে একেবারে একাকিত্বে পড়ে যাও। এরপর ইয়েলির ঘুম ভাঙে। মূলত এগুলো তার স্বপ্ন ছিল। এরপর ইয়েলি ঘুম থেকে উঠে মনে মনে আমাদেরকে বলতে থাকে, জিনলি মারা যাওয়ার পর রাজ্যে শান্তি ফিরে এসেছে, তবে রাজমাতা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। মহারাজ আবারও ইয়াওকে সুইসু পাসে পাঠিয়েছে, যদি জিনলির কোনো সমর্থক এখনো বেঁচে থাকে সেগুলো দেখার জন্য। বর্তমানে 5 মাস হয়ে গেছে। ভাবি প্রতিদিন আমাকে নিয়ে তার বান্ধবীদের সঙ্গে দেখা করাতে যায়। আমি জানি ভাবি চায় যেন আমি একা না পড়ে যাই, তবে ওই সকল জায়গায় যেতে আমার ভালো লাগে না। এরপর ইয়েলি রেনের সঙ্গে ওইসব নোবেল লেডিদের সঙ্গে দেখা করতে আসে, তবে এখানে ইয়েলির একদমই মন টিকছিল না। তার নজর পড়ে একটা ফুল গাছের দিকে। সে ওই গাছটা বাড়িতে নিয়ে আসে। রেন এসে বলে, খুব শীঘ্রই ইয়াও ফিরে আসবে। যদি ও কাছে থাকতো তাহলে আমরা ওকে এগিয়ে আনতাম, কিন্তু সুইসু পাস অনেক দূরে। এটা শুনে ইয়েলি কিছু একটা বুঝতে পারে। রাতের বেলা সে একা উঠে ঘোড়া নিয়ে ইয়াওয়ের কাছে যেতে থাকে। সে মনে মনে বলতে থাকে, আমার ইয়াওকে দেখতে ইচ্ছে করছে, তাই আমি তার কাছে যাচ্ছি। ছোটবেলার মতো যখন কোনো কিছু না ভেবেই আমি তাকে দেখার জন্য রওনা হয়েছিলাম। এদিকে ইয়াও বলছিল, আগামীকাল আমি আর জিন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সুয়ু, এখন থেকে এই জায়গা তোমার দায়িত্বে থাকবে। পরে সে জিনকে জিজ্ঞেস করে, ইয়েলির কোনো চিঠি এসেছে? সে বলে না। সুয়ু বলে, এজন্যই তো বলি রাজকুমার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন, কারণ আমাদের ম্যাডামের কোনো চিঠি আসেনি। তখনই ইয়েলি ইয়াওকে ডাকতে ডাকতে সেখানে আসে। ইয়াও গিয়ে তাকে ধরে। এরপর ভেতরে এনে সে তাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে কেন আসলে? সে বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ইয়াও তাকে অনেক বকা দেয় এভাবে একা একা চলে আসার জন্য। রাস্তায় যদি কোনো বিপদ হতো। রাতে ইয়েলি আসা উপলক্ষে এখানে অনেক ভালো পার্টি হয়। সৈনিকরা নাচানাচিও করছিল। পরদিন তারা যখন রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়, তখন ইয়েলি আর ইয়াও ঘোড়া দৌড়ের কম্পিটিশন করছিল। দেখে মনে হচ্ছিল ইয়েলি জিতে যাবে। এরপর রাজধানীতে এসে এরা সবাই একসাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসে। এখানে সবাই বিভিন্ন ধরনের কথা বলছিল। হঠাৎ বিন ওয়াইন আনার জন্য বাইরে যেতে চায়, তবে সে বারবার পড়ে যেতে চাইছিল। তাই ইয়েলি তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সে বলে, কিছুই না, হয়তো আমি একটু ড্রাঙ্ক হয়ে গেছি। আমি রাজধানী ছেড়ে চলে যাচ্ছি, ভবিষ্যতে আর ফিরবো কিনা ঠিক নেই। ইয়েলি বলে, তুমি এটা কি বলছো? তাহলে ইউশনের কি হবে? বিন বলে, ওর আর আমার জীবন আলাদা, মাঝখানে আমাদের দেখা হয়েছিল, এটাই অনেক। ইয়েলি বলে, তুমি তো বাড়ি কিনতে চেয়েছিলে, তাহলে হঠাৎ কি হয়েছে? বিন বলে, কিছুই না, এক জায়গায় থাকতে আমার ভালো লাগে না। এরপর তারা ভেতরে ফিরে আসে। বিন সবাইকেই বলে সে রাজধানী ছেড়ে চলে যাচ্ছে। সবাই এতে অনেকটা অবাক হয়, তবে যেহেতু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই সবাই তার জন্য শুভকামনা করে। এরপর বিন ইউশানের কাছে আসে। সে তাকে কতগুলো টাকা দেয়। ইউশান বলে, এর মানে কি? সে বলে, আমি রাজধানী ছেড়ে চলে যাচ্ছি, এই টাকাগুলো তোমাকে দিয়ে গেলাম। এগুলো দিয়ে তুমি যদি মুক্ত হতে চাও সেটাও হতে পারবে, যদি কিছু কিনতে চাও তাও কিনতে পারবে। ইউশান বলে, তুমি রাজধানী ছেড়ে চলে যাচ্ছ? এই কথা তুমি আমাকে আগে কেন বললে না? সে বলে, তুমি রাগ কেন করছো? তুমিও কি আমার সঙ্গে যেতে চাও নাকি? আমার সঙ্গে তোমাকে মানায় না। ইউশান তাকে একটা থাপ্পড় মেরে চলে যায়। বিন তখন বসে পড়ে আর আমরা বুঝতে পারি সে আসলে চোখে ঝাপসা দেখছে এবং সে জানে একদিন সে অন্ধ হয়ে যাবে। আসলে ওই দিনের ওই আগুনের ঘটনায় তার চোখে আঘাত লেগেছিল। ইয়াও বুঝতে পারে ইয়েলির মন খারাপ, তাই সে তার কাছে এসে বলে, চলো আমরা একটা তলোয়ার চালানোর কম্পিটিশন করি। ইয়েলি বলে, তুমি কি ভুলে গেছো আমাকে মাস্টার ঝু তলোয়ার চালানো শিখিয়েছে? সে বলে, তাতে কি হয়েছে? মাস্টার ভালো হলেই শিষ্য ভালো হবে এমন কোনো কথা নেই। এরপর তারা কম্পিটিশন করতে আসে। ইয়াও বলে, তলোয়ার তো অন্ধ হয়, তোমার আঘাত লেগে যেতে পারে, তাই আমরা এই ফুলের ডাল দিয়ে কম্পিটিশন করব। যার ডাল থেকে সবগুলো ফুল পড়ে যাবে সে হেরে যাবে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইয়েলি ইয়াওয়ের সব ফুল ফেলে দেয়, তবে ইয়াও ইচ্ছে করে ইয়েলির ফুল রেখে দেয়। ইয়েলি বলে, তুমি হেরে গেছো। সে বলে, আমি সারা জীবন তোমার কাছে হারতে চাই। তখনই জিন এসে বলে, রাজপ্রাসাদ থেকে খবর এসেছে, রাজমাতা খুবই অসুস্থ, সে ম্যাডামকে ডেকেছে। ইয়েলি সেখানে আসলে রাজমাতা বলে, নিশ্চয়ই তোমার আমাকে বলার মতো কিছু আছে। তোমার মায়ের মৃত্যুর পেছনে এক প্রকার আমার হাত রয়েছে, তুমি কি আমাকে মারতে চাও না? ইয়েলি বলে, আমি যখন লিশান একাডেমি থেকে এসেছিলাম তখন আমি 4 জনকে মারার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, তাদের মধ্যে আপনি একজন, আপনি সর্বশেষ। রাজমাতা জিজ্ঞেস করে, কেন? সে বলে, আপনি অনেক উপরে,
আপনাকে ধরা আমার জন্য কঠিন। রাজমাতা বলে, এখন তো তোমার সুযোগ রয়েছে। ইয়েলি বলে, কয়দিন আগে আমি আপনার এখানে ছিলাম, তখনও আমার সুযোগ ছিল, কিন্তু আমি জানি আপনাকে মেরে ফেললে আমিও পালাতে পারবো না। রাজমাতা বলে, সত্যি তুমি এটা ভেবেছো, নাকি তুমি বুঝতে পেরেছো আমি আগের রাজার থেকে আলাদা? আমি ক্ষমতায় আসার পর খাজনা কমিয়ে দিয়েছি, মানুষের যাতায়াতের ব্যবস্থার জন্য অনেক ব্রিজ করেছি, রাস্তা করেছি, মেয়েদের জন্য স্কুল খুলেছি, মেয়েদের কাজের ব্যবস্থা করেছি। তুমি বলো, আমি আগের রাজার থেকে ভালো না খারাপ? ইয়েলি বলে, আমার নানা আপনার ব্যাপারে বলেছিল। গুয়োজিন অনেক চালাক এবং বুদ্ধিমতী, তবে সমস্যা হলো সে মানুষের কষ্ট বোঝে না। রাজমাতা বলে, কেন? আমি একজন মেয়ে বলে আমার নিজের অধিকারের জন্য লড়াই করার কোনো যোগ্যতা আমার নেই? আমার ক্ষমতা অর্জন করার কোনো অধিকার নেই? সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনার মতো এত বিজ্ঞ একজন মানুষও আমার বিষয়টা বুঝতে পারল না। ইয়েলি বলে, আমি যখন লিশান একাডেমি থেকে লঙ্ঘু শহর পার হয়ে আসি, তখন সেখানে একটা বড় রাস্তা দেখতে পাই। অফিসিয়ালরা সবাই এই রাস্তাটা করার জন্য আপনার গুণগান করছিল, কিন্তু সাধারণ মানুষ সবাই আপনাকে গালাগাল করছিল। আপনি জানেন কেন? এই রাস্তা বানানোর দুইটা পথ ছিল, তবে আপনি সবচেয়ে সহজটা বেছে নিয়েছেন, যেখানে হাজার হাজার কৃষকের ফসলের জমি নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে নিঃস্ব হয়ে গেছে। রাজমাতা বলে, পাহাড়ের উপর থেকে রাস্তা বানালে সেটা অনেক দেরি হতো, মানুষকে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। ইয়েলি বলে, আপনার কাছে ত্যাগ মানে হলো সহজ রাস্তা। ইস্টার্ন প্যালেসের লোকেদের সঙ্গে আপনার বনিবনা হয় না বলে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলা, 30,000 সৈন্যদের গায়ে বিদ্রোহের ট্যাগ লাগানো, এগুলো সবচেয়ে সহজ পদ্ধতি ছিল আপনার বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে সরানোর। আপনি যা করেছেন শুধুমাত্র নিজের জন্য উপরে ওঠার রাস্তা তৈরি করেছেন। রাজমাতা বলে, তাহলে আমাকে মেরে ফেলো। সে বলে, আমি জানি আপনি নিজের অন্যায় নিজে বুঝতে পারছেন, আর এই গিল্ট এমনিতেই আপনাকে শেষ করে ফেলবে। এই বলে সে চলে যায়। রাজমাতা তখন আরো অনেক অসুস্থ হয়ে যায়। এরপর ডাক্তার এসে মহারাজকে বলে, রাজমাতার অবস্থা খুবই খারাপ, তাকে সুস্থ করা সম্ভব না। মহারাজ বাইরে এসে তার মায়ের ঘরের দিকে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, একজন রাজ্যের নাগরিক হিসেবে আপনি যেটা করেছেন সেজন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু একজন ছেলে হিসেবে আমি জানি আপনি আমাকে কথা বলা শিখিয়েছেন, আপনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আপনার কারণেই আমি সিংহাসন পেয়েছি, তাই আপনি যেমনই হন না কেন আজীবন আপনি আমার মা। ইয়েলি বাড়ি ফেরার পথে বলছিল, বইয়ে লেখা থাকে মানুষের জীবন সমান তালে চলতে থাকে, তবে সবার জীবন সমান হয় না। কেউ একতরফা ভালোবাসা নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, কেউ দায়িত্বের পেছনে দিনরাত পার করে দেয়, কেউ নিজেকে গুটিয়ে একাকিত্ব জীবন বেছে নেয়, আর কেউ নিজের ছায়ের মধ্যে লুকিয়ে বেঁচে থাকে। তবে এভাবে সারা জীবন চলে না। কেউ জানে না তার জীবনের সামনে কি অপেক্ষা করছে, অন্ধকার নাকি আলো। না জেনেও মানুষ সামনের দিকে এগিয়ে চলে। তখন দেখানো হয় ঝ্যাংকে এলাকার মানুষ সম্মান হিসেবে একটা নেম প্লেট বানিয়ে দিয়েছে। ইংকে তার দাসী খেতে ডাকছে, বিনের জন্য ইউশান ওষুধ তৈরি করছে, সে নিজের হাতে তাকে ওষুধ খাইয়ে দেয়। এতে আমরা বুঝতে পারি ইউশান সত্যিটা জানার পর বিনকে ছেড়ে না দিয়ে বরং তার সঙ্গে চলে এসেছে। সে বলতে থাকে, তুমি চিন্তা করো না, তুমি আবার সুস্থ হয়ে যাবে। এরপর আমরা একসঙ্গে বসে তারা দেখব। অন্যদিকে মিনসিকে ইয়েলির দোকানের এক কর্মচারী বলে, তুমি এখানে কবে এসেছো? হঠাৎ করে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে? এখনই আমার সঙ্গে দোকানে ফিরে চলো, আমি তোমার সব জিনিস গুছিয়ে রেখেছি। মহারাজ যখন তার মায়ের ঘরের দিকে যাচ্ছিল, তখন ইয়েলির কণ্ঠে আমাদেরকে বলা হয়, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের সারা জীবন কেটে যায় ঠিক আর ভুলের মাঝখানে। সবকিছু করেও তারা তাদের জীবনের পরিপূর্ণতা পায় না। রাজা তার মায়ের কাছে আসলে তার মা বলে, আমার দিন শেষ হয়ে গেছে, চোখ বন্ধ করলেই আমি ওই সব অসহায় মানুষদের দেখতে পারছি। আমি মারা যাওয়ার পর তুমি সঠিকভাবে বিচার করো। তুমি একজন রাজা, আমি তোমার মা বলে তুমি পার্শিয়ালি করতে পারবে না, তুমি আমার মতো হবে না, আমার দোষ তুমি তোমার গায়ে লাগতে দেবে না। এগুলো বলেই সে মারা যায়। রাজা অনেক কান্না করে, আর আমাদেরকে লিশান একাডেমির ছাত্রদের কণ্ঠে পড়া শোনানো হয়। এরপর রাজ দরবারে মহারাজের আদেশনামা শোনানো হয়, যেখানে বলা হয় রাজমাতা গুয়োজিন ক্ষমতা পাওয়ার জন্য একের পর এক অন্যায় করে গেছে। প্রথম, ইস্টার্ন প্যালেস শেষ করেছে। দ্বিতীয়, 30,000 সৈন্যদের জীবন ধ্বংস করেছে। তৃতীয়, লিশান একাডেমি রাজ সেনাদের দিয়ে বন্দী করেছে, যার কারণে এতগুলো বিজ্ঞ লোকেরা নিজেদের জীবন দিতে বাধ্য হয়েছে। এর শাস্তিস্বরূপ তার উপর থেকে রাজমাতার টাইটেল কেড়ে নেওয়া হচ্ছে, তাকে একজন সাধারণ মানুষের মতো দাফন করা হবে। কনসোর্ট চীন রাজ আদেশনামা লুকিয়ে মার্কিউস মুইয়ানের সঙ্গে মিলে রাজ্যের ক্ষতি করেছে, তাই তারও টাইটেল কেড়ে নেওয়া হচ্ছে এবং তাকেও আজীবন কারাগারে থাকতে হবে। এরপর দেখা যায় লিশান একাডেমি খুলে দেওয়া হয়েছে।
অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে সেখানে পড়ানোর জন্য। এখানকার প্রধান শিক্ষক হিসেবে জুয়াংকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইয়েলি আর ইয়াও সেখানে দেখতে আসে। হঠাৎ ইয়েলি পাশের একটা ঘরে গেলে সুয়াং এবং তার সকল মাস্টারকে দেখতে পায়, যারা সবাই তার প্রশংসা করছিল। এরপর সে তার নানার কাছে যায়। তার নানা বলে, যে রাস্তায় তুমি হাঁটছো নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো, তবে তোমাকে মনে রাখতে হবে তুমি থামতে পারবে না। অতীত নিয়ে আর কখনো ভাববে না, কারণ তোমার জীবন সামনের দিকে, পেছনের দিকে নয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? সে বলে, বুঝেছি। তার নানা বলে, তাহলে যাও, সামনে এগিয়ে যাও। ইয়েলি চোখের পানি মুছে ইয়াওয়ের কাছে আসে। সকল স্টুডেন্টরা পড়ার জন্য ভেতরে চলে যায়। সেখানে আবারও আগের মতোই লেখাপড়া শুরু হয়ে গেছে। ইয়াও আর ইয়েলি একজন আরেকজনের হাত ধরে হাসছিল। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। আমি জানি না ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। 2026 সালের দেখা এটা আমার জন্য সেরা ড্রামা। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।